নিজের দিদির দুই সন্তানকে প্রথমবারের মতো দেখে আবেগে আপ্লুত হলেন প্রতিমা দেবী। হামিদ তখনও জানে না মহিলাটি কে, তবে এটা জানে মহিলাটি তাকে খুব ভালোবাসে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে হামিদের চেয়ে বয়সে বড়, একটু বড় আর একটা ছেলে। নাজিমুদ্দিনকে বাজান সম্বোধন করছে সে। হামিদের রাগ হলো। অন্য একটা ছেলে কেন তার বাবাকে বাজান বলে ডাকবে? হামিদ এইটা মানতে পারছে না কিছুতেই। হামিদ ইচ্ছে করে গিয়ে ছেলেটার সামনে গিয়ে বারবার বলতে লাগলো এটা তার বাবা। ছেলেটা ছোট হলেও তার বুঝতে অসুবিধা হয়নি হামিদ নাজিমুদ্দিনের আরেক ছেলে। প্রচন্ড হতাশ হলো সে। মুখ চেপে কান্না শুরু করলো। প্রতিমা দেবী এলেন তার কান্না থামানোর জন্য, কিন্তু সেটা থামলো না। নাজিমুদ্দিন কোনো মতে বুঝিয়ে ছেলেটাকে থামালেও মনের মাঝে এক গভীর ক্ষতের সৃষ্টি তার। বাসায় ফিরেই সবটা জানিয়ে দেয় তার মাকে। এতদিন সে দেখে এসেছে কত কষ্ট নিয়ে তার মা বেঁচে আছে। বাবা একদিন আসে তো 6 মাস আসে না, কোনো রকম হাত খরচও দেয় না। অন্যের বাসায় কাজ করে মা সংসার চালাতো। সেদিন থেকেই হিমেল নিজ মনে দৃঢ় সংকল্প করে সে মায়ের জন্য কিছু একটা করবে। হিমেলের মা চলে আসে হিমেলকে নিয়ে অনেকটা দূরে, নাজিমুদ্দিনের নাগালের বাইরে। অপরদিকে প্রতিমার সাথে হামিদের পরিচয় করানো হয় ফুপি হিসেবে। 14 বছরের হামিদের মাথায় প্রশ্ন আসেনি কেন সে ভিন্ন ধর্মের। বড় হওয়ার পর মাথায় বেশ কয়েকবার প্রশ্নটা আসলেও মাথা ঘামায়নি সে। নাজিমুদ্দিনের সকল রহস্য সে জানতে পেরেছিল তাকে খুনের দিন। 8 বছর আগে হামিদের সাথে তাদের প্রথম দেখা হলেও দ্বিতীয়বার দেখা হয় 5 বছর আগে, এবং তৃতীয়বার দেখা হয় মাত্র 6 মাস আগে, নাজিমুদ্দিনকে খুনের মাত্র কিছুদিন আগে। সেখানে থেকেই সমস্ত পরিকল্পনা করে হিমেল সাজিদ ওরফে সিফাতের অগোচরে। আশ্চর্যজনক হলেও সত্য যে হামিদ এবং হিমেল তখনও জানত না নাজিমুদ্দিন ব্রাহ্মণ। ঘটনাটি ঘটেছিল প্রায় মাস 6 আগে। সাজিদের সাথে তখনও দেখা হয়নি হামিদের। দেখা হয়েছিল কেবল হিমেলের সাথে। সেখানেই হামিদ জানতে পারে নাজিমুদ্দিন সম্পর্কে তার বিদ্বেষ। হামিদ ও চারুর সাথে হওয়া সকল অন্যায় হিমেলকে জানায় যতটা সে জানত। হামিদ এবং হিমেল দুজন মিলে ঠিক করবে তারা নাজিমুদ্দিনের ওপর প্রতিশোধ নেবে। কিন্তু হামিদ শর্ত জুড়ে দেয় চারুকে বাঁচাতে হবে হিমেলের। চারুর কোনো প্রকার ক্ষতি হামিদ হতে দেবে না। এই জন্য নতুন এক পরিকল্পনা করে সাজিদের সাথে মিলে যায় তারা। সিফাত ছোটবেলা থেকেই ছিল ভবঘুরে ছেলে। পেশায় তার মনোযোগ ছিল না, কিন্তু তবুও ভাইয়ের সাথে মিলে পুলিশে জয়েন হয়েছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে পৌঁছেছিল চারুদের গ্রামে। সেখানেই চারুকে প্রথমবারের মতো দেখে সে। সিফাত ভবঘুরে হলেও ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। নাজিমুদ্দিনকে তার সন্দেহ হলে সে খুব দ্রুতই বুঝতে পারে সে এই মেয়েটাকে নিয়ে কিছু ষড়যন্ত্র করছে। কিন্তু সে কিছু করার আগেই নাজিমুদ্দিন সেটা টের পেয়ে যায় এবং কৌশলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সিফাত ভবঘুরে সিফাত ভবঘুরে হওয়ায় চারুকে নিয়ে অত্যাধিক চিন্তা সে করেনি। তবে হামিদকে জানিয়ে দিয়ে আসে চারুর সাথে কিছু একটা করতে চায় নাজিমুদ্দিন। সেই সময়টাতে হামিদ ও চারুর খেয়াল তেমন রাখতো না, তাই ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি। হামিদের যখন মনে পড়ল সিফাত তাকে সতর্ক করেছিল চারু সম্পর্কে, তখন হামিদ আবারও হিমেলকে নিয়ে ছুটে গেল সিফাতের কাছে। কিন্তু বাসায় পৌঁছতেই তারা জানতে পারল সিফাত মারা গেছে। অতঃপর বাধ্য হয়ে সাজিদের সাথেই কথা বলে তারা। সাজিদ আগে থেকেই সব জানতো, কারণ রোড অ্যাক্সিডেন্টে সেদিন সিফাত নয় সাজিদ মারা গিয়েছিল, আর সিফাতই সাজিদের পরিচয়ে সেখানে অবস্থান করছিল। ততদিনে সিফাত বদলে যায় সম্পূর্ণ। ভবঘুরে হয়ে থাকা ছেড়ে দিয়ে সাজিদের মতোই কাজে সিরিয়াস হয়। কাউকে বুঝতে দিতে চলবে না সেই সিফাত। এই কারণে হামিদও জানতে পারেনি সাজিদ আসলে সাজিদ নয়, সে তারই যমজ ভাই সিফাত। হামিদ তাকে সকল কথা খুলে বললেও সে প্রথমে রাজি হতে চায় না, কারণ এইসব আইনের ঘোর বিরোধী। কিন্তু হামিদের এত অনুরোধ ফেলতে পারে না সে। তৈরি হয় নতুন এক ইতিহাসের। তার মানে তুমি নাজিমুদ্দিন কক্ষনো না। সম্পর্কে কিছুই জানতে না, শুধু জানতে তার আরো বিয়ে আছে। হুম, কিন্তু এগুলা আছে তা জানতাম না। বসকে? আমি কেমনে জানবো? তাহলে তার পিছু করা ছেড়ে দিতে বললে কেন? সে তো আর কোনো ঝামেলা করতেছে না, তাই বলছে। পরে করবে না তার কি গ্যারেন্টি? আমরা তো আছি চারু। তোমাদের আর আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। যাকে বাদ দাও, এখন বলো এসব কেন করলে? আমরা সবাই তোরে একটা স্বাভাবিক জীবন দিতে চাইছিলাম।
আমাকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে সম্পূর্ণ অস্বাভাবিক বানিয়ে দিলে, তাই তো? আমি যদি সঠিক হই, আপনি আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেননি, তাই না সুজিত? বিয়েটা দায়বদ্ধতা থেকে করলেও বিয়ের পরে আমি সত্যি আপনাকে ভালোবেসেছি বেলিফুল। বিশ্বাস করুন। করলাম না। প্রতিমা দেবী সব জানতেন? না, উনি শুধু জানতেন দুর্ঘটনায় নাজিমুদ্দিন আর সারদা দেবী মারা যান আর আপনারা একা হয়ে গেছেন। আমরা তাকে যতটুকু করতে বলেছিলাম তিনি ততটুকুই করেছেন। আর এর বিনিময়ে চেয়েছিলেন আমি যেন তার দিদির মেয়েকে বিয়ে করে নেই। তিনি জানতেন না তুমি সারদা দেবীর মেয়ে নও। তোমাদের সারদা দেবীর সন্তান মনে করেই তিনি তোমাদের ভালোবাসেন। আমি সেদিন ড্রয়িং রুমে আপনাদের যে কথোপকথন শুনেছিলাম সেটাও সাজানো ছিল? বিয়ের ব্যাপারে রাজি না হওয়া? হুম। হ্যাঁ, সেটা সাজানো ছিল। সবাই শুরু থেকে সব জানতো, কেবল আমিই জানতাম না। আমি প্রথমে তোমাকে চিনিনি। একদিন ব্যাস আমি তোমার কেসটা নিয়ে বাসায় ঘাটাঘাটি করি। সেদিনই জানি হামিদ তোমার ভাই আর তুমি সেই চারুলতা যাকে আমার বাঁচাতে হবে। হামিদ আমাকে সব বলেছিল ঠিকই, কিন্তু তোমার কোনো ছবি আমাকে দেয়নি এবং পরবর্তীতে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সাজিদ ওরফে সিফাত প্রথমেই সব জানতেন? হুম, এমনকি আমি আপনাকে আমার খোঁজ দিয়েছিলাম যা আপনি বুঝতে পারেননি। নাম কেন বদলালেন? নাম আমি আপনি জন্য বদলাইনি চারুলতা। এই সম্পূর্ণই আমার নিজস্ব কারণে বদলিয়েছিলাম। আমার বাবা সাইমার সাথে সাজিদের বিয়ে ঠিক করায় তাদের বিয়েটা হয়। সম্পত্তির জন্য সাইমা সাজিদকে খুন করতে চায় এবং সে সম্পদ নিয়ে সে হুসেনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। তাই সাজিদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। সেদিন দুষ্টুমি করে আমি আর সাজিদ প্ল্যান করে প্রতিমা আন্টিকে বোকা বানাবো, তাই আমি সাজিদের পোশাক পরি আর সাজিদ আমার পোশাক। তারপর যা হওয়ার তাই হলো। গাড়ি ব্রেক ফেল হয়ে খাদে পড়ে গেল। আমি কোনো মতে বেঁচে গেলেও সাজিদ বাঁচল না। আমার পরনে সাজিদের পোশাক থাকার কারণে ভেবে নেয় আমার অর্থাৎ সিফাতের মৃত্যু হয়েছে আর সাজিদ বেঁচে আছে। সাইমাও তাই মনে করে। ততদিনে আমি সাইমা সম্পর্কে সব জানতে পারি এবং নিজের সম্পূর্ণ পরিচয় লুকিয়ে আমার নতুন পরিচয় হয় আমি সাজিদ। এরপরই সাইমার সাথে আমার ডিভোর্স হয়। এইটা অবশ্য ডিভোর্স ছিলই না, কারণ সাইমার সাথে আমার নয় সাজিদের বিয়ে হয়েছিল। ব্যাস, তারপর থেকে সাজিদের হয়ে আমি পুতুলকে মানুষ করছি। আমি ছাড়া আর কেউ নেই এর সত্য জানতো না, এমনকি প্রতিমা আন্টিও না। আপনারা সকলেই বিশ্বাসঘাতক। বেরিয়ে যান ঘর থেকে, আমাকে একা থাকতে দিন। কেউই বের হলো না। হামিদ বলে উঠল, তুই কি চাস চারু? আমি যা চাই তা আমি নিজেই করে নিতে পারবো। কোনো বিশ্বাসঘাতকের সহায়তা আমার প্রয়োজন নেই। তাছাড়া তোমরাও তো চাও আমি বসকে না খুঁজি। এমন হলে আমার তোমাদের প্রয়োজন নেই। চারু, আমি পুলিশ অফিসার সীমাকে, তার কি রহস্য? তার কোনো রহস্য নেই। সে সাধারণ এক পুলিশ অফিসার। কিছুদিনের মাঝেই তার ট্রান্সফার হতো। সে সবটা জানলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে এই কেসটার তদন্ত থাকবে না। তোমরা সবাই এখন নিজেদের মতো থাকো আর আমাকে আমার কাজ একাই করতে দাও। আমার আর কাউকে প্রয়োজন নেই। কি করতে চাস তুই? তোমরা ইচ্ছে করেই কেসটি সমাধান করনি আমি জানি। আমার কেসের সমাধান আমিই করব। কি করবি তুই? যেখানে সব শেষ হয়েছিল সেখানেই আবার সব শুরু করব। আমি গ্রামে ফিরে যাব, সেখানেই খুঁজব ঘাতককে। আমিও তোর সাথে যাবো। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব? অফিসে বসে কাজ করছিল শিহাব। বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপক খ্যাতি রয়েছে উন্নত দেশে। কিছুদিনের মাঝেই নতুন ধরনের কিছু পোশাক শিহাব বাইরের দেশে রপ্তানি করবে। যার জন্য তড়িঘড়ি করে শিহাব শহরে এসেছিল তাকে পায়নি সে। সে নাকি অন্য এক কাজে রাজশাহী গেছে। আসতে এক সপ্তাহের মতো লেগে যাবে। অপেক্ষা ছাড়া কিছুই করার নেই শিহাবের। সে নতুন তৈরি করা পোশাকের ডিজাইনগুলো দেখছিল। এমন সময় কেবিনে নক হয়। শিহাব ভেতরে আসার অনুমতি দিলে ঘরে প্রবেশ করে সুহাসিনী। তুমি এখানে কি চাই? চলে এলাম আপনার সাথে দেখা করতে। এখন থেকে প্রায়ই আসবো, কেন? যেন আপনি আমাকে প্রতিদিন দেখেন আর আমার জন্য আপনার মনে মায়ার সৃষ্টি হয়। শ্রেয়া ভ্রুকুঞ্চন করে তাকালো সুহাসিনীর দিকে, কিন্তু প্রত্যুত্তরে মেয়েটি কেবল মিষ্টি করে হাসলো। এসব কি ছেলে মানুষই করছো তুমি? ছেলে মানুষই আমি নই, আপনি করছেন। যাকে কোনোদিন পাবেন না তাকে কেন ভালোবাসেন? যাকে পেতে চলেছেন তাকে ভালোবাসুন। তুমি বুঝবে না সুহাসিনী, জোর করে অন্তত ভালোবাসা হয় না। হবে, এখন থেকেই হবে। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে জানেন তো। জানি। তার মানে আমি এখন আপনার হবু বউ। আমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসুন।
আমি বিজি আছি সুহাসিনী, তুমি এখন যাও। না, যাব না। সুহাসিনী এক প্রকার জোর করেই জড়িয়ে ধরল শিহাবকে। আমি আপনাকে ভালোবাসি শিহাব, খুব ভালোবাসি। আপনি কেন আমাকে বোঝেন না? একতরফা ভালোবাসা এতটা কেন কষ্ট দেয় শিহাব? কেন বলতে পারি না আপনাকে? কেন আপনি আমাকে ভালোবাসেন না, জেনেও আমার মন শুধু আপনাকেই চাই? শিহাব নিরুত্তর রইল। এইসব প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। 5টা বছর ধরে সেও তো কাউকে একতরফা ভালোবেসে এসেছে। সুহাসিনী মেয়েটা তাকে সত্যিই খুব ভালোবাসে। তার কি উচিত হবে জীবনকে আরো একটা সুযোগ দেওয়া? হয়তো হবে। জীবন তো একটাই, একটা মাত্র জীবনকে শুধুমাত্র একটা মেয়ের জন্য পার করে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। শিহাবের মস্তিষ্ক কথাটা বিশ্বাস করলেও মন যেন কিছুতেই মানতে চায় না। এতটা পাষাণ কেন হচ্ছেন সিহাব? আমি জড়িয়ে ধরেছি আপনাকে, আপনিও আমাকে ধরুন প্লিজ। সিহাব, জড়িয়ে ধরেন না সুয়ানিশ। সিহাব জড়িয়ে ধরে না সুহাসিনীকে, তবে সিদ্ধান্ত নিল সত্যি সে বিয়ে করবে সুহাসিনীকে। একতরফা ভালোবাসার কষ্ট সে জানে। একটা মেয়েকে আর কত কষ্ট দেবে সে। সর্বোচ্চ চেষ্টা করবে নিজের জীবন গুছিয়ে নেবার। অভিকে এক প্রকার টেনে হিঁচড়ে জোর করে আইসক্রিম পার্লারে নিয়ে এসেছে স্মৃতি। ছেলেটা কোথাও যেতে চায় না। কোথাও গেলেই তার মনে হয় এতগুলো গার্লফ্রেন্ডের মাঝে কেউ একজন দেখে নিতে পারে। আজ স্মৃতি জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে বের হতে হলো তাকে। আইসক্রিম নিয়ে একটা পার্কে ঢুকলো তারা। অভি, বলো। পরিবেশটা কেমন? ভালোই, তবে কেউ আমাকে দেখলে। উফ, কেউ দেখবে না তোমাকে। এইটা কাপল পার্ক। যদি কেউ দেখে তাহলে তার ভিতরেও ঘাপলা আছে। সে কেন বয়ফ্রেন্ড ছাড়া কাপল পার্কে এলো? তা অবশ্য ঠিক বলেছ। মেয়েগুলোর ফ্লাইট আজ রাত 9টায়। হুম। কি অদ্ভুত। এখানে অদ্ভুতের কিছু নেই স্মৃতি। আসলে তুমি সবটা জানো না, তাই তোমার কাছে ব্যাপারটা এইখানেই অদ্ভুত লাগছে। আবার কি লুকিয়েছো আমার কাছে? ঠিক, লুকাইনি, তবে তোমাকে জানানো হয়নি। এই মেয়েদের প্রস্টিটিউট হিসেবে পাঠানো হচ্ছে না। মানে? তবে কেন? মেয়েদের পাচার করলে যতটা না টাকা পাওয়া যায়, তার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। সায়েন্টিস্টদের কাছে বিক্রি করলে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর, যা তাদের দেশের সরকার নিষেধ করে দিয়েছে। এই ধরনের পরীক্ষার জন্য প্রয়োজন হয় মানুষের। আর আমরা বেশ কয়েকবার সেই ধরনের মেয়ে পাচার করেছি। তাদের বৈধ লাইসেন্স প্রয়োজন নেই, তবে তারা হিপনোটাইজ নিয়ে গবেষণা করছে। মেয়েগুলো দেখে একবারও মনে হবে না তারা নিজের নিয়ন্ত্রণে নেই। তারা একটু বেশি রিস্ক নিয়ে মেয়েদের নিতে চাইছে। তাহলে চারুলতাকে কেন ওখানে পাঠাচ্ছ? তারা সুন্দর মানুষ এবং কুৎসিত মানুষের মাঝে একটা পরীক্ষা করবে। এর জন্যই বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তুমি ভাবতেও পারো না এত টাকা। না, তুমি চারুলতাকে সেখানে দেবে না। ওর যখন এত রূপের দেমাগ, তখন তার অবস্থান হওয়া উচিত পতিত পল্লীতে। রূপের দেমাক তার নয় স্মৃতি। তুমি ওর সৌন্দর্যকে হিংসে করো। অবশ্য এতে তোমার দোষ নেই। সুন্দরী মেয়েরা তাদের চেয়ে অধিক সুন্দরীদের হিংসে করেই থাকে। তার মানে তুমি আমার কথা মানছো না? না, এমন বেকুবের কথা মেনে আমি এতগুলো টাকা হাতছাড়া করতে চাই না। তুমি আমাকে বেকুব বললে? স্মৃতি মুখ ফোলালো। অভির ভিতরটা হঠাৎই কেমন করে উঠল। আজকাল এই মেয়েটার প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে সে। না, এমনটা হওয়া যাবে না। অভির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। হ্যাঁ বলো। বস, চারুলতাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? পুলিশের বাড়িতে তালা দেয়া, ভেতরে কেউ নেই। হামিদদের বাড়িও খালি, কোথাও কেউ নেই। কোথায় গেছে? জানি না বস। শুয়োরের বাচ্চা, তোদের বলেছিলাম না ওর দিকে নজর রাখবি? তোদের খুন করে ফেলবো আমি। যেখান থেকে পারিস এখন একটা মেয়ে জোগাড় করবি। রাত 8টার মধ্যে মেয়েটা আমার চাই। কি হয়েছে অভি? স্মৃতির কথার জবাব না পেয়ে ফোনটা দূরে ছুঁড়ে ফেললো অভি। মিলির চোখের সামনে রয়েছে তার নগ্ন ছবি। ছবিটি দেখে স্তম্ভিত হয়ে গেল সে। মিলি নিশ্চিত এমন কোনো ছবিতে সে নেই। তার সবচেয়ে অদ্ভুত বিষয়, ছবিগুলো সেন্ড করেছে অভি। অভির সাথে তার এখনো কোনো সম্পর্ক হয়ে ওঠেনি। অভি বারবার জোরাজুরির পরেও না।
এর জন্য কয়েকবার বিচ্ছেদ হলেও মিলি কখনোই রাজি হয়নি। তবে এই ছবি, তবে অভি কি তাকে ধোঁকা দিল? মিলি হন্তদন্ত হয়ে ফোন লাগালো অভিকে। বেশিক্ষণ সময় লাগলো না ফোনটা তুলতে। অতিরিক্ত নীরব। কেমন আছো বস? সব ঠিকঠাক তো? অভি, তুমি তুমি এই ছবিটা কোথায় পেলে? আমার সরলতার এমন একটা সুযোগ নিলে তুমি? শাট আপ মিলি। আমি কেন তোমার সরলতার সুযোগ নেব? তুমি তো ছবিটা তুলে আমাকে পাঠিয়েছ। মিথ্যা বলবে না অভি। মিথ্যা কেন বলবো বলো তো? আচ্ছা, তুমি আগে ছবিটা ভালোভাবে দেখো। দেখো ছবিটা তুমি নিজে তুলেছ? মিলি স্তব্ধ হয়ে আবার লক্ষ্য করে ছবিটা সত্যি তার হাতে তোলা। এমনকি ছবিটি নকলও নয়। কি হলো বেবস, দেখেছ? এখনই ছবি ডিলিট করো অভি। কেন করব? আমার যদি তোমাকে দেখতে ইচ্ছে হয় তবে আমি এই ছবিটি দেখব। একদম বাজে কথা বকবে না। ছবিটি ডিলিট করবে কি না বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এসে করে দিয়ে যাও। কোথায় আসবো? বাসায় চলে এসো। মিলি সম্মতি জানিয়ে ফোন রেখে দিতেই হাসিতে গড়িয়ে পড়ল অভি এবং স্মৃতি। এই বোকা মেয়ের সাথে তুমি প্রেম করছো জেনেই আমার হাসি পাচ্ছে অভি। বাদ দাও, এতগুলো মেয়ে থাকতে তুমি মিলিকে টার্গেট করলে কেন? সোনার রাজ্যে এক রানী মানানসই। অভির বাড়িতে যেতে হলে কিছু গলি ক্রস করতে হয়। গলিগুলো অতিরিক্ত নীরব। কাকপক্ষীও সেখানে গিয়ে উড়ে যায় না। কাকপক্ষীও সেখান দিয়ে উড়ে যায় না। প্রতিবার অভি এসে তাকে নিয়ে যায়, তবে আজ সে আসেনি। মিলি ভয়ে ভয়ে এগিয়ে গেল গলিটার ভিতর। গলির ভেতর দুজন ছেলে দাঁড়িয়ে আছে। মিলি হকচকিয়ে গেল। ছেলেগুলো মিলিকে দেখে বিশ্রী একটা হাসি দিয়ে বলল। আপনি মিলি? মিলি কোনো জবাব দিল না। কে জানে এই লোকগুলো তার নাম জানলো কিভাবে। আসেন আমাদের সাথে। আমাদের আমাদেরই আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমি একাই যেতে পারবো। আরে আসেন তো। দুজনেই এক প্রকার মিলির হাত ধরে টানাটানি শুরু করলো। মিলি হাজার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। বেশ জোরে জোরে চিৎকার করলেও কেউ এলো না। ব্যাপারটা স্বাভাবিক, এখানে কেউই আসে না। তারা এক প্রকার জোর করেই মিলিকে নিয়ে যেতে চাইলো নিজেদের গাড়িতে। কিন্তু এমন সময়ই একটা মেয়ে মোটা গাছের ডাল দিয়ে আঘাত করলো একজনের মাথায়। সে অজ্ঞান না হলেও মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলো। মিলি অবাক বিস্ময়ে খেয়াল করলো মেয়েটি সুহাসিনী। সুহাসিনী এখানে কি করছে? শিহাব এখনো সেই ছবিটির দিকে তাকিয়ে আছে। চারুলতার ষড়যন্ত্রকারী বোধ হয় সেই, কিন্তু শিহাবের মন মানতে চায় না। একটা মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? আর তার কথা না হয় বাদই দেওয়া যায়, কিন্তু তার পাশে যে আরো একজন আছে, তার কি হবে? ও চারুর কোনো ক্ষতি করতে পারে এটা শিহাব কল্পনাতেও আনতে পারে না। তবে কোনো উত্তর নেই। রাজশাহীতে আছে এখন সে। শিহাব কয়েকজনকে পাঠিয়েছে রাজশাহী থেকে তাকে নিয়ে আসতে। শিহাবের কাজের প্রয়োজন নেই। স্বর্ণলতার জীবন তার কাছে অধিক মূল্যবান। সময় কোনোভাবেই কাটছে না বিধায় মাইন্ড ডাইভার্ট করার জন্য শিহাব অফিসে এসে বসেছে। তবে এখানেও জ্বালাতন করছে সুহাসিনী নামের মেয়েটি। সুহাসিনীর কথা ভাবতেই সুহাসিনী জাদুর মতো শিহাবের কেবিনে উপস্থিত হয়ে গেল। শিহাব কিছুটা চমকে গেলেও সুহাসিনীকে বুঝতে দিল না। চলুন না শিহাব, কোথায় যাবে? কোথা থেকে ঘুরে আসি। এখন সম্ভব নয় সুহাসিনী, তুমি প্লিজ চলে যাও। যাচ্ছি না। তোমাকে একটা প্রশ্ন করি। করুন। ধরো তোমার এক আপন মানুষ তোমার ভালোবাসার মানুষটির ক্ষতি করতে চাই, তুমি কি করবে সুহাসিনী? হঠাৎ এমন প্রশ্ন? এমনি। কোনো কারণ ছাড়া একজন আরেকজনের কোনো ক্ষতি করে না শিহাব। আমি সেই কারণটা উদ্ঘাটন করব। যে দোষী হবে সে অনুযায়ী সিদ্ধান্তই নেব। কারণ আসলেই কি কোনো কারণ আসলেই কি কোনো কারণ আছে এর পেছনে? দোষ তবে কার? চারুলতা বাচ্চা একটা মেয়ে। চারুলতা বাচ্চা একটা মেয়ে, প্রতিবাদী মনোভাবের হলেও সহজ সরল। তার কি আদৌ কোনো দোষ থাকতে পারে? সে সবচেয়ে বড় দোষ করেছে শিহাবের সাথে। বছরের পর বছর অপেক্ষা করেও সে পায়নি স্বর্ণলতাকে। কিন্তু স্বর্ণলতার আর কোনো দোষ থাকতে পারে তা মানতে নারাজ শিহাব। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি শিহাব। এবার চলুন ঘুরে আসি। ঘুরে আসলে মন ভালো হবে। আমি স্বর্ণলতাকে ভালোবাসি সুহাসিনী। বিয়ের পর আমাকেও বাসবেন। আমি পারছি না সুহাসিনী, নিজের সাথে কত যুদ্ধ করা যায়। একবার আপন করে দেখুন না শিহাব। ভালোবাসার খামতি রাখবো না আমি। এত ভালোবেসেও তো ভালোবাসা পাচ্ছি না সুহাসিনী, তবে কেন ভালোবাসো?
আপনি কেন স্বর্ণলতাকে ভালোবাসেন? উত্তর নেই। আমাকে ভালোবাসার চেষ্টা করা যায় না শিহাব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে আসি, উদ্দেশ্যহীনভাবে ঘুরবো, যেখানে দু চোখ যাই। শিহাব আর মানা করলো না। দেখা যাক ওর সাথে কোথাও গেলে স্বর্ণলতার পোকাটা মাথা থেকে বের হয় কিনা। এই কষ্টের জীবন আর নিতে পারছে না সে। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সুহাসিনী ক্লান্ত হয়ে যায়, বিধায় শিহাব গিয়েছিল পানি আনতে। তখনই সুহাসিনী নারী কণ্ঠে চিৎকার শুনতে পায়। কণ্ঠস্বর চেনা লাগতেই সেখানে এগিয়ে যায় সে। সেখানে গিয়েই সে দেখতে পেল মিলির সাথে দুজন মানুষের ধস্তাধস্তি চলছে। সুহাসিনী কোনো মতে একটা গাছের ডাল জোগাড় করে লোকটার মাথায় মারলেও সে অজ্ঞান হলো না। ক্ষিপ্র গতিতে সে সুহাসিনীকেও আঘাত করতে যাবে, এমন সময়ই চলে আসে শিহাব। শিহাব লোক দুটোকে চেনে, তারাও খুব ভালো করেই চেনে শিহাবকে। তাই তারা ঝামেলা না করে দ্রুত মিলিকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে গেল। শিহাব দ্রুত এগিয়ে গেল মিলির দিকে। কি হয়েছে মিলি? তুই এখানে কেন? আর ওরা তোর পিছনে লাগলোই বা কেন? কিভাবে? তুমি ওদের চেনো? বাদ দে, তুই এখানে কেন? মিলি উপায়ন্তর না পেয়ে অভির কথা খুলে বলে শিহাবকে। শিহাব অতিরিক্ত পরিমাণে রেগে গেলেও শান্ত থেকে মিলিকে বলে অভির সাথে দেখা করতে। কিন্তু মিলি চমকে উঠে বলল, না, ওর সাথে দেখা করা যাবে না। তুমি বাড়ি ফিরে যাও, ওর সাথে দেখা করা যাবে না। শিহাব অবাক হলো। কেন দেখা করা যাবে না অভির সাথে? কিসের এত উদ্বিগ্নতা তার? গ্রামটা কি এখনো আগের মতো আছে নাকি রে চারু? এখনো এমন থাকলে মনে হয় মানায় নিতে পারুম না। এতদিনে অভ্যাসের পরিবর্তন ঘটছে। চারু হামিদের কথার কোনো উত্তর দিল না। হামিদ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে চারুর সাথে কথা বলার, কিন্তু চারু এমন ভাবে ওকে এড়িয়ে চলছে যেন হামিদ বলে কেউ নেই। খুব বেশি হলে শুধু হুঁ হাঁ করে জবাব দিচ্ছে। চারু, কি চাই তোমার? বিরক্ত কেন করছো আমাকে? তুই আমার সাথে কথা বলতেছিস না কেন? তুমি আশা রাখো আমি তোমার সাথে কথা বলবো? কেন বলবি না? আমি কি করছি? আমি যা করছি সব তো তোর জন্যই করছি। আমার বিশ্বাস ভেঙেছো তুমি। বিশ্বাস গড়াটা অনেক কঠিন কাজ, অনেকটা সময় লাগে, কিন্তু ভেঙে যাওয়াটা কয়েকটা মুহূর্তের ব্যাপার। আমি তোর ভালো চাই, এটাই আমার দোষ? আমার কাছে এত কিছু লুকিয়ে যাওয়া তোমার দোষ। তুমি চাইলেই আজ আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আমি তো জীবনটা পরিবর্তন করতে চাইছি, সুস্থ পরিবর্তন। তখন রাগের মাথায় তোর সাথে মিলায় এতগুলো খুন করছে, কিন্তু রাগ ঠান্ডা হয়ে আসার পর বুঝছি এটা ঠিক হয় নাই। অবশ্য তাদের খুন না করলে হয়তো আমি শান্ত হইতাম না। কিন্তু চারু দেখ, যা হওয়ার হয়েছে। তুই কি একবার নিজের জীবনটা গুছাই নিতে পারোস না? না, পারি না। আমার অপরাধীদের আমি শাস্তি না দিয়ে শান্ত হব না। তারা শুধু আমার শান্ত জীবনটা এলোমেলো করে দেয়নি, বরং আমার আশেপাশে থাকা সবার জীবনটা শেষ করে দিয়েছে। তারা আমার মাকে খুন করেছে, শাওন ভাইকে খুন করেছে। চারুলতার জীবন তো হত্যার দায়ও তাদের। শিহাব আজও সঙ্গীহীন তাদেরই জন্য। তারা যদি প্ল্যান মাফিক আমার আর শিহাবের পরিচয় না ঘটাতো, তবে আজ সে সুন্দর এক জীবন কাটাতো। নানু বাড়ির কেউ আজও জানে না মা আর নেই। আদরের মেয়েকে তারা হারিয়েছে ওদেরই কারণে। কে জানে আর কত কত মানুষের দীর্ঘশ্বাস আর কষ্টের কারণ তারা। ও বাড়িতে চিঠি পাঠাইছিলাম, উত্তর আসছে কালকে। তোরে জানানো হয় নাই। কি উত্তর এসেছে? নানাজানের অবস্থা আসলেই ভালো না। মৃত্যুর দুয়ারে মনে হয় পৌঁছে গেছে। মরার আগে একবার মায়ারে দেখতে চাই। ভাবতেছি আর চিঠি লিখবো না। কি উত্তর লিখবো? লেখারও কিছু নাই। চারু আর উত্তর দিল না। হামিদ কয়েকবার চেষ্টা করেও চারুকে দিয়ে আর কিছু বলাতে পারল না। হামিদ জানে চারু তার উপর রেগে নেই, তবে বড্ড অভিমান। অভিমান তো কেবল ভালোবাসার মানুষদের সাথেই করা যায়, যার তার সাথে অভিমান করা যায় না। চারু হামিদকে মন থেকে নিয়ে আসতে চায়নি। চারুর মনে পড়ল সেদিন মনোরমার বলা কথাটি। কোনো অবস্থাতেই হামিদকে অবিশ্বাস করতে বারণ করেছিল সে। মনোরমার কথাতেই মূলত চারু হামিদকে মেনে নিতে রাজি হয়েছে। সিফাত আর হিমেলও এক প্রকার চারুর অনুমতি ছাড়াই তার সাথে চলে গেছে। সিফাতের সাথে পুতুল আর হামিদের সাথে ফাতেমা আর লতা। সিফাতের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি মা? পুতুলের ডাকে চারুর ভাবনার ঘোর কাটে। চারু শূন্য দৃষ্টিতে পর্যবেক্ষণ করে পুতুলকে। পৃথিবীতে এই মেয়েটাই সম্ভবত একমাত্র মানুষ যে এক মুহূর্তের জন্য ধোকা দেয়নি চারুকে। চারুর হঠাৎ আরো একটা কথা মনে পড়ল। মনোরমা বলেছিল একটা এতিম মেয়েকে বড় করার দায়িত্ব তার। তবে কি সেই মেয়েটা পুতুল? হতেও পারে। পুতুলের বাবা সাজিদ তো আর নেই।
সিফাত রয়েছে সাজিদের পরিচয়ে, আর পুতুলের তো মা থেকেও নেই। যার মা বাবা কোনোটাই নেই সে তো এতিমই। তবে কি সেদিন পুতুলের কথাই মনোরমা বলেছিল? ও মা, বলো না আমরা কোথায় যাচ্ছি? গ্রামে যাচ্ছি না। গ্রামে কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। পুতুল আর কথা বাড়ালো না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। চারুরা যখন গ্রামে পৌঁছালো তখন ভর দুপুর। সূর্য মাথার উপরে। হেমন্তকাল সন্নিকটে, ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা সেই ধান কাটার জন্য তোড়জোড় শুরু করেছে। ফসলি খেতে কাকতাড়ুয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে আজকাল কাকেরা খুব বেশি বুদ্ধিমান হয়ে গেছে। তারা আর কাকতাড়ুয়া ভয় পায় না, বরং নিজেই কাকতাড়ুয়ার উপর বসে খানিকক্ষণ জিরিয়ে নেয়। অবশ্য পাখিদের মাঝে কাকই সবচেয়ে বুদ্ধিমান। প্রায় আধ ঘন্টা পথ পায়ে হেঁটে তারা বাড়িতে পৌঁছালো। গ্রামের এই আঁকা বাঁকা রাস্তায় হঠাৎই সিফাতের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এই দুরবস্থা। হামিদ হাঁটতে হাঁটতে এক প্রকার বিরক্ত হয়ে গেছে। এই গ্রামে আজও কোনো উন্নত প্রযুক্তি দেখা পাওয়া যাচ্ছে না। গাড়ি তো দূর, একটা গরুর গাড়িও পাওয়া যাচ্ছে না। অথচ আগে এই গ্রামে হামিদ ঘন্টার পর ঘন্টা দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হতো না। শহরের হাওয়া গায়ে লেগে এই অবস্থা। চারু, চারু ডাকটা শুনলেও প্রতিউত্তর করলো না। হামিদ অবশ্য এতে কিছু মনে করলো না। চারু, গ্রামে কি এখনো বিদ্যুৎ আসে নাই? গরমে কেমনে থাকুম? আগে কিভাবে থাকতে? আগে তো অভ্যাস হয়ে গেছিল। 6 বছর পার হইলো, এখনো বিদ্যুৎ আসে নাই। জানি না, আসতেও পারে, বাসায় গিয়ে জানা যাবে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে যাইতেছে। বাচ্চা দুটারও কত কষ্ট হইতেছে দেখ। ঢং কমিয়ে করো। বাচ্চারা দুজনেই কোলে আছে। মাত্র আধা ঘন্টা হেঁটে এই অবস্থা, পেটের ভুঁড়িও বেড়েছে। হাঁটাহাঁটি না করলে যা হয়। আমি তো তাও হাঁটতেছি। হিমেলা সিফাত ভাইরা দেখো, তারা এখনো কত পিছনে। ফাতেমা গ্রামের মাইয়া বইলা তাল মিলাইতে পারতেছে। ভাবির গ্রাম কোথায়? জানি না, শহরে যাওয়ানোর পর পরিচয় হয়েছে আমাদের। তোরে কইছিলাম না? চারু উত্তর দেয় না। আরো 10 মিনিটের মতো হেঁটে সকলেই বাড়ি পৌঁছালো। বাড়ির অবস্থা যাচ্ছে তাই। কে জানে কতদিন যাবৎ এখানে কেউ প্রবেশ করে না। অভির সামনে পড়ে আছে মিলিকে কিডন্যাপ করতে যাওয়া লোক দুটির লাশ। এদের উপরই চারুকে নজরে রাখার দায়িত্ব ছিল। অভি এত কষ্ট করে এক একটা প্ল্যান করে, আর এই গর্দভ দুটো সব প্ল্যান ভেস্তে দেয়। অভি রাগ সামলাতে না পেরে গুলি করে দিয়েছে দুজনকেই। স্মৃতি, বলো। মেকআপ বাদ দিয়ে এদের লাশ সরাও, আর এদের দুজনের বাড়িতে 1 লাখ করে টাকা সহ লাশটা পাঠিয়ে দাও। টাকা কেন? হেরা এদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাতে তোমার কি? লাশ গুম করে দেবে, কেউ খুঁজেও পাবে না। শুধু শুধু বাড়িতে লাশ পাঠিয়ে টাকা দিয়ে ঝামেলা করার কি মানে? আমি ব্যাখ্যা দিতে পছন্দ করি না স্মৃতি। যতটুকু করতে বলেছি ততটুকুই করো। ভুলে যেও না, তুমি শুধুই আমার একজন ওয়ার্কার, অন্য 5টা সাধারণ মেয়ের মতোই। তোমাকে আমি বিশেষ জায়গা দিয়েছি বলে এই না যে তুমি আমার কাজে হস্তক্ষেপ করবে। আমি কি সত্যি বিশেষ নই অভি? না, তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধুত্বে পরিণত হয়েছো ঠিকই, কিন্তু নিজের সীমা অতিক্রমের চেষ্টা করো না। বুঝেছি। স্মৃতি মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। অভির হঠাৎই কেন যেন মনে হলো এই মেয়েটা সাধারণ নয়, একটু বিশেষত্ব আছে তার মাঝে। কোথায় আছো তুমি? সেটা জেনে আপনার কি কাজ? কেন ফোন করেছেন সেইটা বলুন। তুমি দিন দিন অভদ্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছ। ভুলে যেও না আমি তোমার বাবা। আপনি আমার বাবা নন, আপনিও জানেন, আর আমিও জানি। তাই আমার কাছে ভদ্রতা আশা করবেন না। আপনি তো বলেন আমি পৃথিবীর জঘন্যতম মানুষদের মধ্যে একজন, তবে আমার কাছে আপনি ভদ্রতা আশা করেন কোন যুক্তিতে? বাজে কথা বলো না। তুমি আমারই ছেলে। আমার রক্ত তোমার শরীরে বইছে। আপনার রক্ত আমার শরীরে আছেন মানেই আপনি আমার বাবা হয়ে যাননি। আমার না আছে কোনো বাবা, না আছে মা, আমি শুধুই এক। অভির গলা ধরে আসছে। প্রচন্ড অভিমান তার ভেতরে।
ফোন কেটে দিয়ে নিজেকে সামনে নিল দ্রুত। শপিং মলে ঢুকতেই রাজ্যের মানুষজন চোখে পড়ল তার। মিলির জন্য একটা শাড়ি কেনা প্রয়োজন। মেয়েটা প্রচন্ড রেগে আছে। যতদিন ও আছে ততদিন ওকে কাজে লাগাতে হবে। শাড়ির দোকানে গিয়ে খুব সহজেই শাড়ি পছন্দ করে নিল অভি। মিলির পছন্দ সম্পর্কে সে অবগত। শাড়ি কিনে বাড়ি ফিরে যাবে এমন সময়ই অভি একটা জায়গায় বেশ ছোটখাটো জটলা দেখতে পেল। ভিড় ঠেলে সামনে যেতেই দেখতে পেল একটা বাচ্চা মেয়ে খেলার ছলে গাছের মগডালে উঠেছিল, কিন্তু এখন সে নামতে পারছে না। গাছটার ডালও খুব সরু। বড় কেউ উঠতে গেলেই সেটা ভেঙে যাবে। বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। অভি একবার নিজের দিকে তাকালো। বয়স এইবার 25 হলো তার। দেখতেও হ্যাংলা পাতলা, ওজন মাত্র 59 কেজি। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এই ছেলের জন্য তার ওজন যথেষ্ট কম, কিন্তু তাও এই ওজন নিয়ে গাছের মগডালে ওঠা সম্ভব না। জায়গাটা ঢাকা জেলার হলেও উপজেলার ভেতর পড়েছে, মফস্বল এলাকা। মেয়েটির বাবা মায়ের কান্না দেখে অভির হঠাৎই বেশ মায়া লাগলো। অভি তখনই একটা নীল রঙের বড় প্লাস্টিক জোগাড় করে কিছু লোক দিয়ে সেটা ধরিয়ে রাখলো, আর নিজে সাবধানে উঠে গেল গাছের বেশ উপরের একটা ডালে। এসো আমার কাছে, এসো, আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি। কে তুমি? আমি যাব না তোমার কাছে, আমি পরে যাব। পড়বে কেন? আমি আছি না। হাত দাও নিচের। যদি পড়ে যাই? পড়বে না। তুমি বাঁচাবে আমাকে? অভি মাথা নাড়ল। মেয়েটি একটু আশ্বস্ত হয়ে অভির দিকে হাত বাড়ালো। অভির মগ ডালে উঠতে হলো না। নিচে বেছানো প্লাস্টিকটাও আর কাজে লাগলো না। সে সাবধানে বাচ্চাটাকে নিচে নামিয়ে আনতেই সকলের মাঝে এক প্রকার হুড়োহুড়ি লেগে গেল। এতক্ষণ কান্নাকাটি করা বাচ্চাটির মা দৌড়ে এসে বাচ্চাটাকে বুকে টেনে নিল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি মানুষ না, সাক্ষাৎ ফেরেশতা হয়ে এখানে এসেছিলেন। আল্লাহ আপনার ভালো করুক। দুনিয়ায় এখনো ভালো লোক বেঁচে আছে, আপনিই তার উদাহরণ। অভি বেশ বড়সড় একটা ধাক্কা খেলো। এই প্রথম কেউ তাকে দোয়া করলো, তাকে ফেরেশতার সাথে তুলনা করলো। কিন্তু সে পৃথিবীর জঘন্যতম মানুষ। বাবা বলেছিল অভি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। শিশুরা জন্ম নেয় পবিত্রতার সাথে, কিন্তু অভির জন্মই হয়েছিল খুনি হিসাবে। সারা জীবন সকলের কাছে জেনে এসেছে সে খারাপ, সে নিজেও জানে সে খারাপ। তবে সে যদি খারাপ হয়েই থাকে, তবে এই মেয়েটিকে কেন বাঁচালো? মহিলাটি বারবার অভির প্রশংসা করলে অভি স্পষ্ট বলে দিল, না, আমি ভালো মানুষ নই, হতে পারি না। আমি এই পৃথিবীর জঘন্যতম মানুষ, আর আমি সেভাবেই থাকতে চাই। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল অভির দিকে। চারু আর ফাতেমা মিলে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে ফেলেছে। তবে সমস্যা হয়েছিল থাকার জায়গা নিয়ে। ঘর মাত্র দুটো, একটায় চারু আর সিফাত, অন্যটায় হামিদ আর ফাতেমা। বাচ্চারা না হয় ওদের সাথেই থাকলো, কিন্তু হিমেল কোথায় থাকবে? ধান রাখার জন্য ওদের একটা ঘর ছিল, সেটা কিছুটা দূরে। চারু ওটাকেও কোনো মতে পরিষ্কার করে হামিদের পুরনো চৌকিটা সেখানে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে ওদের গ্রামে আসার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সকলেই দেখতে আসছে তাদের। সিফাতকে চারুর স্বামী হিসেবে পরিচয় করানো হলো। জামাল হোসেনের মৃত্যুর পর হামিদই বিয়ে দিয়েছে চারুকে। মুখে মুখে সিফাতের গুণগান চলছে। অনেকে আবার হিংসে মুখ বাঁকিয়ে বলছে, পোলার এত বড় মাইয়া আছে, দেখাই গ্রামের মাইয়া বিয়া করতে রাজি হয়েছে। চারু কারোর কোনো কথাই গায়ে মাখলো না। হিমেলকে বলা হয়েছে সাজিদের ভাই। হামিদের বউ দেখে আফসোসের সীমা নেই কারোরই। এমন সুন্দর ছেলের বউ কিনা এই কালো মেয়ে! চারুর অনুপস্থিতিতে দু একজন তো মুখের উপর বলেও দিল। স্বাভাবিকভাবেই এতে হামিদের মন নষ্ট হয়ে গেল। মুখে কিছু না বলেও ফাতেমার প্রতি রূঢ় ব্যবহার করা শুরু করলো সে। অবশ্য চারুর সামনে খুব বেশিক্ষণ সেটা স্থায়ী হলো না। শাপলার মা ভাত দিয়ে গেছে আজ। এতদিন পর গ্রামে ফিরে আসায় কেউই আর রান্না করতে দেয়নি। টুনির মা তো আগেই বলে রেখেছে রাতে সে সবাইকে রান্না করে খাওয়াবে। দু একজন পুরনো বন্ধুর দৌলতে হামিদ জানতে পেরেছে গত বছরই গ্রামে বিদ্যুৎ এসেছে। অবশ্য বিদ্যুৎ শুধু দিনেই থাকে, রাত হলে তার আর কোনো খবর পাওয়া যায় না। ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। আল্লাহর নাম নিয়ে সেই যে যায়, দু তিন দিনে আর আসার নাম নেয় না।
তাও হামিদ ঠিক করেছে কালই বিদ্যুতের লাইন টেনে আনবে। হামিদ অবাক হয়ে লক্ষ্য করে গ্রামে আজও 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়, আর গ্রামের মানুষ আজও কিপটেমি করে হেঁটেই মাইলের পর মাইল পার করছে। হামিদের আসার কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বিন্দিয়া। ছুটে এসেছিল সে। পুতুল আর লতা বাদে সকলেই এই কাজ ও কাজ করছিল। বিন্দিয়া যখন আসে, হামিদ আর চারু তখন রান্নাঘর পরিষ্কারে ব্যস্ত ছিল। হামিদকে দেখেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কোনো এক অজানা কারণে চারু সহজেই সেটা বুঝতে পেল। বিন্দিয়ার বয়স এখন চারুর প্রায় সমান। এখনো বিয়ে করেনি সে। গ্রামে এই বয়সে বিয়ে করেনি মানে অনেক কিছু। সে সম্ভবত অপেক্ষা করছিল হামিদের জন্য, কিন্তু হামিদ কখনোই তাকে কোনো কথা দেয়নি। হামিদের জন্য তার অপেক্ষাটা কতটা যুক্তিযুক্ত ছিল? সম্ভবত একেবারেই না। চারুর সাথে কথা বলে বিন্দিয়া এগিয়ে গেল হামিদের দিকে। কেমন আছেন হামিদ ভাই? আমারে চিনতে পারছেন? হামিদ ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করছে বিন্দিয়াকে সে ঠিক কোথায় দেখেছে। হঠাৎই তার মনে এলো বিন্দিয়াই চারুর সম্পর্কে হামিদকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিন্দিয়া ভেবেছিল হামিদ কথা এগুবে, কিন্তু কথা না এগিয়ে হামিদ চুলায় মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু করে দিল। গ্যাস আসেনি এখনো গ্রামে। এই অজ পাড়া গায়ে গ্যাস আসার কথাও না। মাটির উনুন দিয়েই কাজ চালাতে হবে। বিন্দিয়া যেন এই মাটির মাখা হাতেই হামিদকে ভালো লাগছে। অবশেষে তার এত বছরের অপেক্ষার অবসান ঘটলো। হামিদ কি জানে ও এত বছর যাবৎ শুধুই তার জন্য অপেক্ষা করেছে? হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজে হামিদ দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিন্দিয়াও তার পিছু পিছু বের হলো। চারু অবশ্য কিছুই বলল না। মেয়ের প্রতি হামিদের ভালোবাসা দেখলে এমনিই সরে যাবে বিন্দিয়া, তবে বান্ধবীর জন্য বেশ খারাপ লাগছে তার। হামিদ গিয়ে দেখলো ফাতেমা লতাকে বারবার শান্ত করার চেষ্টা করলেও লতা শান্ত হচ্ছে না। হামিদকে দেখে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। বাবার কাছে কত অভিমান তার। কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল লতা। আমার হাতে তো কাদা মাখা, তোমার শরীরেও লেগে যাবো মা। তুমি মায়ের কাছে থাকো। লতা মাথা নাড়িয়ে না বোঝালো সে মায়ের কাছে থাকবে না। হামিদের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে এলো। মেয়েটা তার প্রচন্ড আহ্লাদি হয়েছে। বাবা ছাড়া কিছুই বোঝে না। মায়ের বিরুদ্ধে কত নালিশ তার বাবার কাছে। হামিদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল লতাকে। এই বাচ্চাটা কার হামিদ ভাই? একেবারে চারুর মতো দেখা যায়। এইটা কি চারুর মাইয়া? না, ও লতা, আমার আদরের একমাত্র ভাইয়া। দেখতে একদম চারুর মতো, তাই না কও? বিন্দিয়া বেশ জোরে একটা ধাক্কা খেলো। ও আপনার মাইয়া? ফাতেমা মুচকি হাসলো। বিন্দিয়ার মাথায় বাজ পড়লেও হয়তো সে এতটা চমকাতো না। গ্রামের সবাই বলাবলি করছিল কালো বউ, কিন্তু বিন্দিয়া হামিদের আসার খবরে এতটাই খুশি ছিল যে কার বউ সেটা জানার প্রয়োজন বোধ সে করেনি। কান্না আটকাতে না পেরে দৌড়ে উঠান থেকে বেরিয়ে গেল সে। ফাতেমা অবাক হয়ে বলল, ওর আবার কি হইল? বসন্তের মাঝামাঝি সময়ে শিহাব আর সুহাসিনীর বিয়ে ঠিক হয়েছে। কাছের আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে। বাড়ির সকলেই বেশ খুশি। সুহাসিনীও প্রচন্ড খুশি, তবে খুশি হতে পারে না শিহাব। একাধারে অনেক কিছু মাথায় ঘুরতে থাকে তার। সবচেয়ে বেশি মাথায় যন্ত্রণা দিচ্ছে চারুলতা আর অভি। তার জীবনে চারুলতার জায়গা সে অন্য কাউকে দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। মাথায় প্রচুর চাপ পড়ছে। তার উপর অভি। মিলি যে কতটা কষ্ট পেয়ে শিহাবকে সব বলেছে তা সে অনুমান করতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, মিলি কেন অভির সাথে শিহাবের দেখা করালো না? কি এমন হয়ে যেত ওর সাথে দেখা করালে? মিলি কি কিছু লুকাচ্ছে? সিহাব, সুহাসিনী ডাকে পিছনে ফিরে তাকায় সে। সুহাসিনী শাড়ি পরেছে। অতিরিক্ত রকমের সুন্দর হলে কাউকে যেমন লাগে সুহাসিনীকেও তেমনই সুন্দর বলা চলে। এক দেখায় চোখে পড়ার মতো মেয়ে সে। তবে স্বর্ণলতা শিহাবের মনে যে দাগ কেটেছে, সুহাসিনীর সৌন্দর্য সে দাগ মুছতে ব্যর্থ হবে। নয় বা কেন? শিহাব তো শুধু চারুলতার রূপটাকে ভালোবাসেনি, তার প্রতিবাদী মনোভাব, বাচ্চামো, নিজেকে সামলানোর ক্ষমতা, রাগ, জেদ, ভালোবাসা, সরলতা সব কিছুতেই মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে। এত সহজে কি 5টা বছরের মায়া কাটানো যায়? সিহাব শুনছেন? হ্যাঁ, শুনছি, বলো। আমাদের বিয়ে কিন্তু বসন্তে ঠিক করা হয়েছে, জানেন তো? জানি। শিহাব মুচকি হাসে। ভিতর থেকে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস। আবারও এক বসন্ত। শিহাব নিজ মনে নিজেকেই বলল নিজের ভিতরের কথাগুলো।
বসন্ত আমাদের জীবনের চমৎকার ভূমিকা পালন করছে, তাই না স্বর্ণলতা? সেদিন এক বিবর্ণ বসন্তে তুমি অন্য কারো হয়েছিলে, আজ আরেক বিবর্ণ বসন্তে আমি অন্য কারো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমার কাছে বসন্ত মানেই বিচ্ছেদ, বসন্ত মানেই তুমি, তুমি মানেই আমার ভালোবাসা। সোনাদিঘির পাড়ে বসে আছে চারু। ছোটবেলায় এই জায়গাটাকে ভয় পেয়ে কতবার এখান থেকে পিছিয়ে গেছে তার হিসেব নেই। কি বোকামোটাই না করেছে। দিঘির জলে পদ্ম ফুলেরা সগৌরবে ভাসমান আছে। কি অমায়িক লাগছে দেখতে। চারুলতা, নিজের নামে সম্বোধন শুনে পিছনে তাকালো চারুলতা। হিমেল দাঁড়িয়ে আছে সেখানে। বুঝতে পারি? দিঘিটা আমার নয় যে আমার অনুমতি চাইছেন। হিমেল অন্য পাশে গিয়ে বসে পড়ল। তোমার কেসটা লুকিয়ে রাখতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে জানো। কাঠখড় পোড়ালেই বুঝি কেস লুকানো যায়? তাহলে তো সব অপরাধীরাই কাঠখড় পোড়াতে পারতো। এটা শুধু কথার কথা, তোমাকে কিছু কথা বলার প্রয়োজন, তাই ভাবলাম এখানেই বলি। বলুন। বলবো। আগে বলো, তুমি এখানে কি করছো? হামিদ কিন্তু অনেকক্ষণ যাবত তোমাকে খুঁজছে। এমনি বসে আছি। ছোটবেলায় কত ভয় পেতাম এখানে আসতে। ভয় কেন পেতে? এই দিঘি নিয়ে গ্রামে অনেক কথাই প্রচলিত ছিল। এখানে নাকি একটা মেয়ে ডুবে গিয়েছিল, বাঁচেনি আর। সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। হিমেল কিছুটা ভরকে গেল। তার বেড়ে ওঠা গ্রামে, সময়ের সাথে সাথে শহরের সাথে মিলে গেলেও এইসব ভয় কাটিয়ে উঠতে পারেনি সে। ছোট থেকে কিছুটা ভীতু ধরনের সে। তার এই ভয় পাওয়াটা চারুর চোখ এড়ায় না। ভয় পাচ্ছেন কেন? তাদের ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভূত তারা না, ভূত হলাম আমরা। আমরা ভূত? হ্যাঁ, আমরা ভূত। আপনি পরকালে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। পরকালই হলো সত্যিকারের দুনিয়া, আর এই দুনিয়া হলো ক্ষণিককালের মায়া। তাই যারা পরকালে থাকে তারা হলো সত্যিকারের মানুষ। আর আমরা যেহেতু সত্য জগতে নেই, মায়ার একটা জগতে আছি, তাই আমরা ভূত। হিমেল অবাক হলো। সত্যি এই মেয়ে চিন্তা ভাবনার লেভেল আলাদা, অদ্ভুত। তুমি কি আমাদের উপর রেগে আছো চারুলতা? সেইটাই কি স্বাভাবিক নয়? খুবই স্বাভাবিক। তবে আমাদের উপর রেগে থাকলেও হামিদের উপরে রেগে থেকো না। ও সত্যি তোমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের কাছে আসো জেনেও তার চিন্তার শেষ ছিল না। ধর্মের কাজ তাকে খুবই কমই করতে দেখেছি আমি। কিন্তু তুমি যেদিন থেকে স্যারেন্ডার করলে সেদিন থেকে এক ওয়াক্ত নামাজও ছেড়েছে কিনা সন্দেহ। ও সকল চিন্তা সবসময় তোমাকে ঘিরে। নিজের স্ত্রী আর মেয়ের চেয়েও ও তোমার চিন্তা বেশি করে। আমরা আলাদা মায়েদের সন্তান হলেও আমাদের বাবা যেমন এক, ঠিক তেমনই আমাদের উদ্দেশ্য কিন্তু একই ছিল, আমাদের সেই তথাকথিত পিতাকে হত্যা করা। আমি হাজারবার চেষ্টা করেও সেটা পারিনি। কেন জানো? আমি তোমাদের মতো এত সাহসী নই। আর একটা বড় কারণ ছিল, সে আমার বাবা। তাকে যতই আমি ঘৃণা করি, কিন্তু তাও তাকে মারতে আমার হাত কাঁপত। সে তোমার সাথে এত অন্যায় করার সত্ত্বেও তাকে হত্যার পর তোমার চোখ থেকে অশ্রু ঝরেছে। সেই অশ্রুর প্রমাণ করে তুমি তাকে একটু হলেও ভালোবেসেছ। বাসবে না কেন বলো? সে যতই খারাপ হোক, কয়েক মুহূর্তের জন্য হলেও হয়তো তার সাথে তোমার ভালো স্মৃতি ছিল। সুন্দর স্মৃতি আমাদের ভালোবাসতে শেখায়। আর সেই ভালোবাসা থেকেই কষ্টটা তুমি উপলব্ধি করতে পেরেছ। কিন্তু তোমার ভেতরে প্রতিশোধের যে আগুন ছিল, সেটা সে সুখ স্মৃতিকে ভস্ম করে দিয়েছে। তাই তুমি পেরেছো তাকে খুন করতে। তুমি যেমন করিমপুর গ্রামে বড় হয়েছ, আমি তেমনই সুন্দরপুরে বড় হয়েছি। নামের মতো গ্রামটাও ছবির মতো সুন্দর ছিল। সেখানে সুন্দর প্রকৃতি সাক্ষী ছিল আমাদের প্রতি হওয়া প্রতিটা অন্যায় ও বৈষম্যের। তার প্রতি আকাশস্পর্শী ঘৃণা থাকলেও খুন তাকে আমি করতে পারিনি। পালিয়ে গিয়েছিলাম মাকে নিয়ে। আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল জানো। মায়ের আবার বিয়ে দেওয়া হয়। আগের ঘরে একটি ছেলে ছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছিল। সেই ভদ্রলোক আমাকে নিজের ছেলের পরিচয়ে মানুষ করেন। দুই ভাই আমরা একত্রে বেড়ে উঠি। যা আমার জন্মদাতা আমার জন্য করেননি, তা ওই ভদ্রলোক করেছিলেন। তাকে আমি মনে প্রাণে নিজের বাবা মানি। তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। রক্তের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও আত্মার সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটে না।
আপনার মতো এতটা সৌভাগ্যবান আমি নই হিমেল। আপনাকে ভালোবাসার মানুষ আছে, আর আমি সবসময় ভালোবাসার মানুষদের কাছেই ঠকে এসেছি। হাজার কষ্ট পেয়েছি জীবনে, পাথরে পরিবর্তিত হয়েছিলাম, কিন্তু সেই পাথরও ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল সেদিন, যেদিন জানলাম আমার ভাই এত কিছু জেনেও আমার কাছে সব লুকিয়ে গেছে। চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছি তাকে। আমি মনে করতাম পৃথিবী উল্টে গেলেও আমার ভাই আমাকে কখনো ঠকাবে না, কখনো কিছুই লুকোবে না। যখন জানলাম আমার ধারণা ভুল, আমি মেনে নিতে পারিনি। খুন করতে ইচ্ছা হয়েছিল তাকে, কিন্তু তাও পারিনি। সেদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম জীবনের কাছে হেরে গেছি আমি। জীবনে কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে সেটা হামিদ। হামিদকে অবিশ্বাস করো না, বিশ্বাস করো। হামিদ যতটুকু করেছে তোমার যেন কষ্ট না হয় তাই করেছে। তার হয়ে আমার কাছে ওকালতি করতে আসবেন না। আপনারা সবাই ধোঁকাবাজ। বিয়ের পর জানতে পারলাম সাজিদ ভেবে যাকে বিয়ে করেছি, সে আসলে সাজিদের যমজ ভাই সিফাত। স্যার, কিন্তু সত্যি তোমাকে পছন্দ করে। আগে করতো না, তবে বিয়ের পর সত্যি করে। চারু উত্তর না দিয়ে উঠে যায় সেখান থেকে। একবার কবরস্থানে যাওয়া প্রয়োজন। মনোরমার কবরটা একবার দেখা উচিত। কবরস্থানে গিয়ে চারু দেখতে পেল হামিদ আগে থেকেই সেখানে আছে। কবরের উপর কিছু গাছ জন্মেছে, অবশ্য সেসব আগাছা বললেই গণ্য করা যায়। সেগুলোই পরিষ্কার করছে হামিদ। চারু নিজেও গিয়ে কিছু সাহায্য করলো। অল্প সময়ের মাঝেই পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ যাবত তোরে খুঁজছিলাম। কোথায় ছিলি তুই? মায়ের ফুল অনেক পছন্দ ছিল, কয়েকটা ফুলের বীজ আনলাম। আয় দুজনে মিলে এইগুলো লাগাই দি মায়ের কবরে। চারু কিছু না বললেও হামিদকে সাহায্য করলো তার কাজে। বাসায় কারেন্টের লাইন নিছে, কিন্তু শুনলাম সন্ধ্যার পর নাকি কারেন্ট থাকে না। বাচ্চারা গরমে ঘুমাইবো কেমনে? হাত পাখা দিয়ে বাতাস করতে হবে। বাড়ি তো একটা হাত ফাঁকা, হাট থেকে আরো কিনে আনতে হইব। তাছাড়া শিবাত ভাই আর হিমেলও মনে হয় গরমে ঘুমাইতে পারবো না। আমিও পারুম না। 3 ঘরের জন্য 3টা কিনলেই হবে। গ্রামের সবকিছুর দাম কম, কিনে নিতে পারো। আয় আমরা দুজন গিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে আসি। এইটা গ্রাম, কখনো কোনো মেয়েকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাজারে যেতে দেখেছো? তুই আবার লোকের পরোয়া করা শুরু করলি কবে থেকে? তুমি কিনে আনো, আমি ওদিকে যাব না, আমার ভালো লাগছে না। আচ্ছা, তুই কি কিছু খাবি? নিয়ে আসমু। না, আমি কিছু খাবো না। সম্ভব হলে গরুর দুধ কিনে এনো। পুতুল দুধ না খেয়ে রাতে ঘুমোতে পারে না। হামিদ সম্মতি জানিয়ে চলে গেল বাজারের উদ্দেশ্যে, আর চারু নদীর পাড়ের দিকে গেল। এই নদীর সাথেই কত স্মৃতি তার। কিশোরী বয়সের প্রথম আবেগ ছিল শাওন। সে আবেগ অবশ্য ভালোবাসা ছিল না। শাওনকে এই নদীর পাড়েই প্রথমবার ভালোবাসি বলেছিল চারুলতা। সে সবই এখন এক রূপকথার গল্পের মতো। চারু আবার সেই নিজের চিরচেনা গাছের নিচে গিয়ে বসলো। এখান থেকে বাড়িতে যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। চারু ঠিক কতক্ষণ এখানে বসে স্মৃতিচারণ করছিল তার মনে নেই, তবে যখন ঘোর কাটলো তার, তখন প্রায় সন্ধ্যা। সিফাত পাশে এসে বসায় বাস্তব জগতে ফিরে এসেছে সে। এই নদীর পাড়টায় আমার এক বিভৎস স্মৃতি আছে জানেন বেলিফুল। বিভৎস স্মৃতি? হ্যাঁ, আমার স্ত্রী প্রথমবারের মতো সেদিন এখানে কাউকে বলেছিল সে তাকে ভালোবাসে। ভালোবাসার স্বীকার করার প্রতি উত্তরে সামনে থাকা ব্যক্তিটিও তাকে প্রথম ঠোঁটের স্পর্শ এঁকে দিয়েছিল কপালে। আমি নিজ চোখে দেখেছিলাম। তখন অবশ্য কোনো কষ্ট হচ্ছিল না আমার। আমি তখন জানতাম না এই মেয়েটি আমার বউ হতে চলেছে। 15 বছরের সেই কিশোরীর প্রতি আমার সেদিন অন্যরকম কোনো ভাবনা ছিল না, কিন্তু এখন মনে পড়তেই বুঝতে পারছি সেটি সত্যি আমার জীবনের বিভৎস এক স্মৃতি। জানা জানা দেখলেই বোধহয় আমি একজন সুখী মানুষ হতে পারতাম বেলিফুল। চারু অবাক বিস্ময়ে তাকায় সিফাতের দিকে। সিফাতের শূন্য দৃষ্টি নদীর উপর। সিফাত কিছুকাল গ্রামে ছিল, কিন্তু চারু আর শাওনকে একসাথে এভাবে সে দেখেছে সেটা জানতো না চারু। আপনি সেদিন আমাদের দেখেছিলেন? হুম, অবশ্য সেটা দেখে আমি আর দাঁড়াইনি, আপনাদের স্পেস দিয়ে চলে গেছিলাম। তখন যদি জানতাম এই মেয়েটা আমার বউ হবে, তাহলে বোধহয় টেনে হিস্ট্রে হলেও আপনাকে আমার সাথেই নিয়ে চলে যেতাম। কারো হিংস্র খাবার শিকার হতে দিতাম না আপনাকে, না নাজিমুদ্দিনের, আর না সেই তথাকথিত অজ্ঞাত বসের, আর না আপনাকে আমি শাওনের ভালোবাসা পেতে দিতাম। আমি না চারুর মোবাইলে দেখছিলাম দুইজন একসাথে ছবি তোলা যায়। আপনি আমার সাথে ছবি তুলবেন? ফাতেমার অতিরিক্ত উচ্চ
উচ্ছ্বসিত হয়ে বলা কথাটায় প্রচণ্ড বিরক্ত হলো হামিদ। দামি ফোনে ছবি তোলা যায়, নর্মাল ফোনে না। এমনি ছবি তুলতে হলে ক্যামেরা লাগে। এই গ্রামে আমি ক্যামেরা কই পামু? চারুর মোবাইল দিয়া তুলি, চারু তো আমাগো মানা করবো না। তোমার চেহারাটা দেখেছো আয়নায়? এমনিই কালা, আবার ছবি তুলতে চায়। কি বাজে দেখা যাইব ধারণা আছে তোমার? ফাতেমা মুখ কালো হয়ে গেল। হামিদের সাথে স্মৃতিস্বরূপ সে ছবি তুলতে চাইছিল, কিন্তু হামিদ আবারও অপমান করলো তাকে। হামিদকে সে জীবনে দিয়েও ভালোবাসলেও হামিদ তাকে ভালোবাসে না। আসলেই মেয়েদের গায়ের রং কালো মানেই সেটা মেয়েদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ফাতেমা চলে গেল রান্নাঘরে। হামিদের বিন্দুমাত্র অনুশোচনা হলো না ফাতেমাকে এভাবে অপমান করায়। সে হার হামেশাই এমনটা করে থাকে। চারু একটু অসুস্থ বিধায় আজ ফাতেমা রান্না করছে। সেই রান্না নিয়েও অনেক কথাই ফাতেমাকে শুনিয়ে দিল হামিদ। এতদিন হওয়ার পরেও ঠিকঠাক মতো রান্না করতে পারে না সে। এইসব কথা শুনেও ফাতেমা নিশ্চুপ রইল। এই জীবনে বোধহয় সে হামিদের মনে জায়গা নিতে পারবে না। তার দোষ একটাই, সে কালো। অনেকদিন পর মাছ ধরতে এসেছে হামিদ। প্রায় 5টা বছর কেটে গেছে পরিচিত এই নদীতে মাছ ধরা হয় না। গ্রামে ফিরে আর দেরি করেনি। মাছ ধরা হামিদের কতটা পছন্দের সেটা শুধু হামিদই জানে। বেশ অনেকটাই মাছ ধরা হয়েছে। রান্নার জন্য এইগুলো বাসায় দিয়ে আসা প্রয়োজন। তবে হামিদের বাসায় যেতে ইচ্ছে করছে না। হামিদ ইচ্ছে করেই বসে রইল নদীর পাড়ে। কিছুক্ষণের মাঝেই অনুভব করলো কেউ তার পাশে এসে বসেছে। হামিদ সেদিকে তাকাতেই দেখতে পেল বিন্দিয়াকে। বিষণ্ণ মুখে কিছুটা দূরে বসে আছে সে। কেমন আছেন হামিদ ভাই? ভালো আছে। তুমি এখানে? এমনি আসছিলাম, আপনারে দেখা ভাবলাম একটু কথা বইলা যাই। ও, তুমি কি এখন বাসায় যাইবা? হ্যাঁ, কেন? আমার একটা সাহায্য করতে পারবা? কি সাহায্য? এই মাছগুলো চারুরা কি দিতে পারবা একটু? বলবা এগুলো যেন রান্না করে। আচ্ছা। শোনো, চারুরাই দিবা, তোমার ভাবিরা দিবা না। কেন? সে ভালো করে রান্না করতে পারে না। বিন্দিয়া অবাক হলো। হামিদ কি তবে ফাতেমাকে পছন্দ করে না? পছন্দ করলে একটা বাইরের মানুষের কাছে স্ত্রী সম্পর্কে এমনই কথা কিভাবে বলে? অবশ্য পছন্দ করার কথাও নয়। হামিদের সাথে ফাতেমা কোনো দিক থেকেই মানানসই নয়। একটা প্রশ্ন করি, কি? ভাবির সাথে কি আপনার বিয়া জোর করা হয়ে দিছে? না তো, আমারে কে জোর করবো? তবে বিয়ের আগে তারে দেখি নাই আমি। দেখলে নিশ্চিত বিয়াটা করতেন না? দেখলে তো করতামই না। হামিদের উত্তরে বেশ খুশি হলো বিন্দিয়া। আসলেই হামিদের পাশে ফাতেমাকে মানায় না। হামিদের পাশে তো বিন্দিয়াকেই মানায়। ফাতেমাকে গায়ের রং কালো, তার বয়স বেশি, লেখাপড়া করেনি, রান্না ভালো করতে পারে না। অপরদিকে বিন্দিয়ার গায়ের রং ভালো, লেখাপড়াও করেছে, বয়সও ফাতেমার চেয়ে কম, রান্নার গুণগান সবাই জানে। বিন্দিয়াই পারফেক্ট হামিদের জন্য। সেদিন যখন জানলো হামিদের বিয়ে সেদিন যখন জানলো হামিদ বিয়ে করে নিয়েছে, বিন্দিয়ার পৃথিবী উল্টে যাচ্ছিল। সেদিন থেকে রাতে সুন্দর মতো ঘুমোতে পারেনি। রাতে দুঃস্বপ্ন দেখেছে কত হাজার বার। প্রতিটা স্বপ্নের মূল বিষয়বস্তু ছিল সে হারিয়ে ফেলেছে হামিদকে। হামিদ তো ফাতেমাকে পছন্দ করে না। তবে কি হামিদ ফাতেমাকে ছেড়ে বিন্দিয়াকে বিয়ে করতে রাজি হবে? বাড়ির সকলে বলে আমি নাকি অনেক ভালো রান্না করি। মাছগুলা যদি আমি রান্না করি তাহলে কি আপনি খাইবেন? তুমি আবার কষ্ট করতে চাইবা কেন? কষ্টের কি আছে? আপনারে কতদিন পর গ্রামে আসলেন, আমি না হয় একদিন রান্না কইরা খাওয়াই। আপনারে কি অনেক বেশি সমস্যা হইব আমি রান্না করলে? তোমার সমস্যা না হইলে আমার সমস্যা হইব কেন? তাহলে আমি এইগুলা নিয়ে যাই। যাও। বিন্দিয়া চলে গেল সেখান থেকে। সেদিন যে আশাটা মন থেকে মরে গিয়েছিল আজ আবার তা ডালপালা মেলতে শুরু করেছে। বাসায় যেতেই ফাতেমাকে উঠোনে বসা অবস্থায় দেখতে পাওয়া গেল। অজ্ঞাত এক কারণবশত ফাতেমাকে ভালো লাগে না বিন্দিয়ার। ফাতেমার জন্যই হামিদকে হারিয়েছে সে, এমন মনোভাব নিয়েই বসে রইল সে। ফাতেমা একবার দেখেই চিনতে পারলো বিন্দিয়াকে। তুমি চারুর বান্ধবী না? বিন্দিয়া ভদ্রতা সূচক মাথা নাড়ল। আসো, ভিতরে আইসো, বসো। না, বসুম না। হামিদ ভাই কিছু মাছ দিয়া বলছে আমি যেন ওইগুলা রান্না করি। ফাতেমা অবাক হলো। হামিদ বিন্দিয়াকে বলেছে মাছ রান্না করতে? ওর রান্না হামিদ পছন্দ করে না ঠিকই, কিন্তু চারুর রান্না তো করে। চারুকে রান্না করতে না বলে কিনা বিন্দিয়াকে বলল। থাক,
তোমার কষ্ট করতে হইব না, তুমি বসো, আমি রান্না করি। না, হামিদ ভাই বইলা দিছে আপনারে যেন রান্না করতে না দেই। আপনারে রান্না খাইলে তার রুচি নষ্ট হইয়া যায়। বিন্দিয়া কিছুটা বাড়িয়ে বলল। দরজা দিয়ে প্রবেশকালীন কথাটা চারুর কানে পৌঁছতেই তার ভ্রু কুঁচকে গেল। হামিদ বিন্দিয়াকে এখন এই সবও বলতে শুরু করেছে। চারুর প্রচন্ড রাগ হলো হামিদের উপর, রাগ হলো বিন্দিয়ার উপরও। হামিদ বিবাহিত জেনেও বিন্দিয়া কিভাবে তার পিছনে পড়ে আছে? কই আগে তো বিন্দিয়া এমন ছিল না। বিন্দিয়া, চারুর সম্বোধনে তার দিকে ফিরে তাকালো বিন্দিয়া। হ্যাঁ বল। মাছগুলো রেখে এখানে আয়। কেন? রান্না করতে দেরি হইয়া যাব তো। হামিদ ভাই বলছে সে বাড়ি ফিরা। বিন্দিয়া, আমি তোকে মাছগুলো রেখে এখানে আসতে বলেছি। মাছ ভাবি রান্না করে নেবে। তার স্বামীর কথা তাকেই ভাবতে দে, তোর না ভাবলেও চলবে। কিন্তু হামিদ ভাই আমারে রান্না করতে বলছে। বিন্দিয়া, তুই আমাদের বাড়ির মেহমান। মেহমানরা কাজ করে না এখানে। তুই আমার সাথে আয় রুমে। কিন্তু চারু। চারু আর কোনো কথা শুনলো না বিন্দিয়ার। বিন্দিয়াকে হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে, আর ফাতেমাকে বলল মাছ রান্না করে ফেলতে। বিন্দিয়া, তুই দূর থেকে এসেছিস, এক গ্লাস পানি খেয়ে নে। খামু না পানি। চারু, হামিদ ভাই কিন্তু সত্যি তোর ভাবিরে রান্না করতে মানা করছে। রান্না করার দায় তোর না বিন্দিয়া। একদিন করলে কি হয়? দেখ, আমি সরাসরি বলছি, আমি জানি আমার ভাইকে তুই পছন্দ করিস। যেমন তেমন পছন্দ নয়, খুব বেশি পছন্দ করিস। কিন্তু সে এখন বিবাহিত, তার একটা মেয়ে আছে। মেয়েকে ভাইয়া তার জীবন দিয়ে ভালোবাসেন, তার সুখের একটা সংসার আছে। তুই সেই সংসারটা নষ্ট করবি না প্লিজ। তো সুন্দর একটা জীবন আছে, তুই তো আমার বান্ধবী, আমি চিনি তোকে। তুই তো এমন নয় বিন্দিয়া। তবে এখন কেন তুই অন্য একজনের সংসার ভাঙতে মরিয়া? একজনের সুখ নষ্ট করে কি আদেও সুখী হওয়া যায়? এক মেয়ের সংসার ভেঙে তার সংসারে জায়গা করে নিতে যাওয়ার মতো এতটা বিকৃত মস্তিষ্ক তো তোর নয় বিন্দিয়া। তবে কেন করছিস এমন? বিন্দিয়া হঠাৎই কান্নায় ভেঙে পড়ল। সে অন্যায়ের উপলব্ধি করেছে, কিন্তু সেই বা কি করতে পারে? এতটা বছর ধরে হামিদের জন্য অপেক্ষা সে করেছে। হামিদকে কেন্দ্র করে কত স্বপ্ন সে দেখেছে। এখন কিভাবে ভুলে যাবে হামিদকে? কান্না করছিস কেন তুই? আমি তারে ছাড়া কেমনে থাকুম চারু? আমি তো সবসময় শুধু তারেই চাইছি। তারে ছাইড়া বাঁচা থাকা কি সম্ভব আমার পক্ষে? তোর ভাই কেন বিয়া কইরা নিল? কেন করবে না? সে কি তোরে কথা দিয়েছিল সে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না? কিন্তু আমি তো তার জন্য অপেক্ষা করছিলাম। সে দায় নিশ্চয়ই আমার ভাইয়ের নয়। তোর আমার জন্য কষ্ট হইতাছে না চারু? সত্যি বলতে হচ্ছে না। তুই যে চেয়ে নিজের জীবন নষ্ট করেছিস। অবশ্য নষ্ট করিসনি, চাইলেই জীবনটা সাজিয়ে নিতে পারবি। কিন্তু আমার ভাইয়ের সাথে জড়াতে চাইলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। তুইও বাঁচতে পারবি না। কারো সুখ নষ্ট করে কখনো সুখী হওয়া যায় না। আমার এতদিনের অনুভূতির কোনো মূল্য নাই তোর কাছে, থাকবেই বা কিভাবে? সাউন্ড ভাই এত ভালোবাসতো তাকে, তার জন্য কখনো কষ্ট হয় নাই তোর আর আমাকে। তুই খুবই স্বার্থপর চারু, অনেক স্বার্থপর তুই। অন্যের অনুভূতির মূল্য দিতে জানোস না তুই। আমি মানুষ বিন্দিয়া, কোনো ফেরেস্তা নই আমি। মানুষ মাত্রই স্বার্থপর। আমি না কখনো দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম, আর না এখন আছি। আমার জন্য যেমন অনেকের জীবন নষ্ট হয়েছে, তেমনি অনেকের জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। কিন্তু আফসোস, এইসবের মাঝখানে ফেঁসে গিয়েছিল শাওন ভাই। তাকে আমি সম্মান করি ঠিকই, তবে ভালোবাসতে পারিনি। তুই কখনো কাউরে ভালোবাসোস নাই চারু, তাই আমার অনুভূতি তুই বুঝবি না। বিন্দিয়া উঠে চললেই যাবে এমন সময় চোখ পড়ল দরজায়। ফাতেমা শুনে নিয়েছে সব। তার আঁখি অশ্রুজল পরিপূর্ণ। একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে, আর সেই মেয়েটা ঠিক তেমন যেমন মেয়ে তার স্বামী পছন্দ করে। এর চেয়ে ভয়ঙ্কর বোধহয় আর কিছু নেই। নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে কল্পনা করলেও মেয়েদের আত্মা কেঁপে ওঠে। ফাতেমা হাজার চেষ্টা করেও কান্না আটকাতে পারছে না। হামিদকে সে ভালোবাসে, কিভাবে হামিদকে অন্য কারোর সাথে দেখবে? না, হামিদ কখনো এমন করবে না, করতে পারে না। হামিদ হয়তো ফাতেমাকে ভালোবাসে না, কিন্তু ফাতেমাকে সে ঠকাবে না, কখনোই না। আমি যদি মইরা যাই তাইলে কি আপনি আবার বিয়া করবেন? করবো না কেন? আমার বয়স তো মাত্র 23, তাও পুরোপুরি হয় নাই এখনো। আমি কি সারা জীবন একা থাকবো? কয়দিন পর বিয়া করবেন? যতদিন না কবরের মাটি শুকায়। মাটি শুকাইলে মায়া দেখা শুরু করুম।
এইবার আর আগের মতো ভুল করুম না। আমি চারুরে বলমু যেন প্রতিদিন আমার কবরে পানি দেয়, তাইলে আমার কবর কোনো দিন শুকাইব না। হামিদ অদ্ভুত দৃষ্টিতে ফাতেমার দিকে তাকালেও পরক্ষণেই উচ্চস্বরে হেসে উঠল। তাই নাকি? তাহলে তো আর আমার বিয়ে করাই হইব না। হুম, আচ্ছা, আমি বাইচা থাকতে কি আপনি আবার বিয়া করবেন? তুমি পয়সা থাকলে বিয়ে করুম কেন? করবেন না তো? না। সত্যি? মেজাজ খারাপ করবো না আমার। আমার কোনো প্রেমিকা নাই যে বউ রেখা বিয়ে করতে যাবো। তাছাড়া আমার শরীরে নাজিমুদ্দিনের রক্ত থাকলেও আমার চরিত্র তার মতো না। হামিদের উত্তরে ফাতেমা যেন অনেকাংশ নিশ্চিত হলো। হামিদ সচরাচর কখনো মিথ্যে বলে না। হামিদ যেহেতু বলেছে বিয়ে করবে না, তার মানে সত্যিই বিয়ে করবে না। আমার একটা আবদার রাখবেন? কি আবদার? আমার একটু জড়াইয়া ধইরা ঘুমাইবেন? আমার শরীরে কারোর স্পর্শ লাগলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে না হয় ছাইড়া দিয়েন, এখন একটু ধরেন। কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই। আমার অনেক ভয় লাগে, মনে হয় আপনি একটু দূরে গেলেই আমি আপনারে হারাইয়া ফেলিমু। তাই সব সময় আপনার কাছে থাকতে ইচ্ছে হয়। আপনি আমারে ভালো না বাসলেও আমি আপনারে সত্যি অনেক ভালোবাসি। এখন বুঝবেন না, কিন্তু যখন থাকবো না তখন বুঝবেন। কই যাইবা? হয়তো মইরা যামু। হায়াত মইতের কথা তো বলা যায় না। ভাবতেই কষ্ট লাগলে আমি মরলে আপনি আবার বিয়া করবেন। পরকালে কেউ আল্লাহর কাছে আপনার ভাগ চাইব। হ্যারিকেনের মৃদু আলোয় হামিদ ফাতেমার দিকে তাকালো। চোখে মুখে নিদারুণ উদাসীনতা। মেয়েরা মৃত্যুর পরেও স্বামীর ভাগ কাউকে দিতে নারাজ। এই প্রথমবার ফাতেমার জন্য মায়া লাগলো হামিদের। ফাতেমার আবদার রাখতেই হামিদ এক হাতে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসার মানুষটির সান্নিধ্য পেয়ে ফাতেমাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ফাতেমা জানে হামিদ তাকে ভালোবাসে না, কিন্তু তাও ভালোবাসার মানুষটির বুকে কতটা আরাম, কতটা প্রশান্তি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শুনেন, আপনি ওই মাইয়ার সাথে আর কথা বলবেন না। কোন মাইয়া? চারুর বান্ধবী বিন্দিয়া। কেন, কি হয়েছে? ওই মাইয়া আপনারে পছন্দ করে। তো কি হয়েছে? একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করব, সেটাই স্বাভাবিক। ওই মাইয়া আপনারে আমার কাছ থেকে কাইরা নিতে চায়। আপনারে পাওয়ার স্বপ্ন দেখে। আপনি ওর সাথে আর কথা কইবেন না। আমারে ছাড়া যদি আপনি কোনো মাইয়ার দিকে তাকান, তাইলে যেন আপনার চোখ অন্ধ হইয়া যায়। দরকার হইলে অন্ধ স্বামী নিয়া আমি সারা জীবন পার করমু। কি সব আজেরা কথা বলতেছো? ও তো চারুর বান্ধবী। আমি জানি, সব জানাইয়া বলতাছি। হামিদ ভ্রু কুঁচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। ফাতেমার কথায় ঠিক কতটা সত্যতা আছে? তোমার কথা ভুল হইতেছে না তো? দেখেন, এত কথা আমি কইতে পারবো না। আপনি আর ওর সাথে কথা কইবেন না। লতা ঘুম থেকে উঠেছে? কথা বদলাইতেছেন কেন? কই বদলাইলাম কথা? অনেকক্ষণ যাবত তো দেখতেছি না, তাই দেখতে ইচ্ছে করতেছে। ও চারুর কাছে আছে, পুতুল আর লতাকে নাস্তা করাইতেছে। আমি দেখে আসি। হামিদ আর সেখানে দাঁড়ালো না। খুব অস্বস্তি হচ্ছিল এসব শুনতে। বিন্দিয়াকে নিয়ে কখনো তার মনে আলাদা কোনো ভাবনা ছিল না, এখনো নেই। ফাতেমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না বিধায় এভাবে উঠে চলে এলো। লতা আর পুতুল মোটামুটি চারুর গলায় ঝুলে আছে, কিন্তু খেতে চাইছে না। দুজনকেই চারু বকে বকে খাওয়াচ্ছে, তবে চারুর ধমকে দুজনের একজনেও ভয় পেতে দেখা গেল না। আমার আম্মাজান কি করে? হামিদের আওয়াজ পেতে এক লাফে লতা তার কোলে উঠে গেল। হামিদও বুকে জড়িয়ে নিল মেয়েকে। ফুপ্পি কি বকা দিয়েছে মা? লতা ঠোঁট ফুলিয়ে হ্যাঁ জানালো। লতার এহেন আচরণে হামিদ এবং চারু দুজনেই হেসে উঠল। তোমার মেয়েটা প্রচুর আহ্লাদি জানো। ওর নাম লতা না হয়ে আহ্লাদি হওয়া উচিত ছিল। ইস রে, আকিকা দিয়ে দিয়েছে। নাইলে ওর নাম আমি আল্লাদি রাখতাম। সুন্দর নাম। আমি আর খাবো না মা। পুতুল টেনে টেনে বলল কথাটা। প্রতি উত্তরে চারু ধমক দিয়ে আর একটু খাওয়ালেও পুরোটা শেষ করাতে পারল না। আজকাল পুতুল চারুকে একদমই ভয় পায় না। পুতুল দৌড়ে ছুটে গেল ঘরে। আমি কখনো ভাবি নাই তুই পুতুলের এত সহজে মাইনে নিতে পারবি। বেশ চিন্তা করতাম এই মায়াটারে নিয়ে। না মানার কি আছে? অনেক কিছুই আছে। সবচেয়ে বড় ব্যাপার, ও তোর নিজের মাইয়া না। সৎ মায়ের কষ্ট আমি জানি। আমি কখনো চাই না কেউ আমাকে শেফালির সাথে তুলনা করুক।
ওর দায়িত্ব এখন আমার, আর আমি সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব পালন করব। আমি ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। তোর আর ভবিষ্যৎ? সেই কবে যে এইচএসসি দিলি, আর কোনো খবরই নাই তোর পড়াশোনার। মেডিকেলে অ্যাপ্লাই করব ভাবছি। কোনোদিন একটা অক্ষরও পড়তে দেখলাম না। মেডিকেল পড়া এত সহজ না, সবাই চান্স পায় না। আমি না পারলে আমার মেয়ে পড়বে। বাহ, মেয়ের প্রতি অনেক ভালোবাসা জন্মাইছে দেখা যায়। সত্যি বলতে আগে ছিল না জানো, শুধু কর্তব্যবোধ থেকে সবটা করেছি। একদিন প্রচুর ঝড় হচ্ছিল, সাথে বজ্রপাত। পুতুল বজ্রপাতের শব্দে খুব ভয় পায় সেটা আমি জানতাম না, তাই ওকে ঘরে বসিয়ে আমি চলে গেলাম রান্নাঘর। এমন সময়েই খুব জোরে বজ্রপাত হতেই পুতুল মা মা বলে চিৎকার করে উঠল। আমি দৌড়ে গেলাম ঘরের দিকে। আমাকে পেয়ে শক্ত করে সেদিন মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল। সেদিন বুঝেছিলাম এই মেয়েটার কাছে আমি সত্যিই একটা ভরসার জায়গা। মাকে তার সন্তান যতটা ভরসা করে, এই মেয়েটাও আমাকে ঠিক ততটাই ভরসা করে। এরপর আর পারিনি তাকে দূরে সরিয়ে রাখতে। স্কুলে যখন প্যারেন্টস মিটিং হলো, মেয়েটা অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে আমাকে সবার কাছে নিজের মা হিসেবে পরিচয় দিল। সেদিন তার চোখে মুখে থাকা খুশি দেখেই বুঝেছিলাম আমাকে পেয়ে ঠিক কতটা খুশি সে। এরপরও তাকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। মেয়েটা আমাকে প্রচণ্ড ভরসা করে আর একই সাথে ভালোবাসে। কেন আমি জানি না। তার প্রতি এত অনুরাগ আমি দেখাইনি, কিন্তু তার অনুরাগে আমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছি বলা চলে। মা মানেই একটা নিরাপত্তা, একটা নির্ভরযোগ্য আবাসস্থল। এই সময় একটা মেয়ের তার মাকে কতটা প্রয়োজন হয় আমি সেটা জানি। মায়ের মাধ্যমে আমার যে ঘাটতিটা পূরণ হয়নি, আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই ঘাটতি যেন পুতুলের মাঝে না আসে। এই বয়সেই মেয়েরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় পুরুষ শাসিত সমাজে, আর বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নিজের আপন মানুষের দ্বারা। শুনতে ঘৃণার হলেও সত্য যে বাবা, ভাই, মামা, কাকা, বাবার খুব ভালো বন্ধু, এই ধরনের আপন মানুষের কাছেই আজ মেয়েরা সুরক্ষিত নয়। তোমার মনে আছে আমাকে যখন হাসপাতালে নিয়ে যেতে আমার অবস্থা খুবই খারাপ ছিল? জামাল হোসেন ঠিকঠাকভাবে চিকিৎসা করায়নি আমার। তুমিই পরবর্তীতে ডক্টর দেখিয়েছিলে। সেখানে গাইনি চেম্বারে যাওয়ার পর আমি এক মেয়েকে দেখেছিলাম যে বাচ্চা নষ্ট করতে এসেছিল। ভেবেছিলাম বাচ্চাটা তার বয়ফ্রেন্ডের, কিন্তু কিছুক্ষণ কথাবার্তার পর জানতে পারলাম বাচ্চাটা তার নিজের বাবার। সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম আমার যদি কখনো কোনো মেয়ে হয়, আমি তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব। আমার মেয়ে যার কাছে যেতে অস্বস্তি বোধ করে, তার কাছে কখনোই আমি আমার মেয়েকে যেতে দেব না। সেটা যদি তার নিজের বাবা হয় তাও না। আমার মেয়ের সবচেয়ে ভালো বন্ধু হব আমি, যার সাথে সে নিঃসংশয়ে সব বলতে পারবে। মা আমাকে সবসময় বুঝলেও তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি, কারণ সমাজ। মা প্রচণ্ড সমাজ রক্ষা করতে চাইতো, তাই সে সকল ক্ষেত্রে আমাদেরই শাসন করত। আমাদের দোষ না থাকলেও করত। আমি এসব সো কল্ড সমাজ ব্যবস্থা মানি না। আমার মেয়ে যেখানে দোষ করেনি সেখানে এক বিন্দুও শাস্তি আমি তাকে দেব না। সে দোষ করলে অবশ্যই শাস্তি পাবে, তবে নির্দোষ হলে তার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করব আমি। জানো, এখন আমার এক মুহূর্তের জন্য মনে হয় না এই মেয়েটা আমার নিজের মেয়ে নয়। শেষ কয়েকটা দিন আমার মনে হয়েছিল স্বামী সন্তান নিয়ে আমি যথেষ্ট সুখী আছি। আমার আর কাউকে চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই। দুনিয়া সর্বোচ্চ সুখ আমি আমার এই ছোট্ট সংসারেই পেয়ে গেছি। সেই সংসার নিয়ে কেন থাকলি না চারু? কেন এইভাবে জীবনটা বিপদে ফেলতেছস? তোর বা শিবাত ভাইয়ের কিছু হইলে এই মেয়েটা কি হইব ভাবতে পারতেছস? কেন, তুমি আছো না? তুমি দেখবে না আমার মেয়েটাকে? অবশ্যই আমি দেখবো, কিন্তু মা বাপের অভাব কি আদৌ কেউ পূরণ করতে পারে? এই লড়াইয়ে আমার জীবন যাবে এমনটা কেন ভাবছো তুমি? হতে পারে আমরা বেঁচে গেলাম আর এই নরপিশাচরা শাস্তি পেয়ে গেল। সেটা হইলেই তো ভালো হয়, কিন্তু তারা তো আর সাধারণ মানুষ না। তাদের শাস্তি দেওয়া কি এতটাই সহজ? বাদ দাও তাদের কথা, ভালো লাগছে না। তোমরা তো কিছুই করলে না, এখন যা করার আমাকেই করতে হবে। কি করবি? সেইটা না হয় তুমি নাই জানলে। ভাবিকে একবার গ্রামটা ঘুরিয়ে দেখিও তো। আমি যেতাম, কিন্তু সময় করতে পারছি না। না, আমি যাবো না। ওরে নিয়ে যদি আমি রাস্তায় বের হই, সবাই অবাক হয়ে তাকায় থাকে। কেউ কেউ তো গায়ের রং নিয়ে কটু কথা বলে। আমার খুব আত্মসম্মানে লাগে আমার এমন কালো বউ। কালো কি আল্লাহ বানায়নি? বানাইবো না কেন? অবশ্যই আল্লাহ বানাইছে। সব মানুষের ভিন্ন রুচিবোধও আল্লাহ বানাইছে।
আমার কালা পছন্দ না, এইটাই তো আল্লাহর দেওয়া। এইটা নিজের ব্যক্তিগত মনোভাব। যাক, সেসব বাদ দাও। তোমার মেয়েটা কিন্তু দারুণ মিষ্টি। ঠিক বলছস, দেখলেই পরাণ জড়িয়ে যায়। এখন থেকেই রূপচর্চা করা শুরু করে দাও, বড় হলে কিন্তু অনেক মেয়েই কালো হয়ে যায়। রূপচর্চা করলেই ন্যাচারাল স্কিন থাকে নাকি? কালো হয়ে যায় যদি, তখন তো মেয়েকে তুমি ভালোবাসবে না। কালো মেয়েকে ভালোবাসবে বলো? পাগল হয়েছিস তুই? পাগল হওয়ার কি আছে? তোমার মেয়ে কালো হয়ে গেলে তোমার নিজেরও তার বিয়ে নিয়ে চিন্তা হবে। বিয়ের পর স্বামীর ভালোবাসা পাবে না, বাবার বাড়ি এসে বাবার ভালোবাসা পাবে না। এর চেয়ে ভালো এখন থেকেই রূপচর্চা শুরু করাও। মানে কি কইতে চাইতেছস তুই? আমার মাইয়া কালো হইলে আমি তারে ভালোবাসুম না? কেন বাসুম না আজব? ও তো আমারই মাইয়া। গায়ের রঙের জন্য আমি আমার মায়েরে ফেলাই দিমু? ভাবিও তো তোমার বউ, তবে কালো রঙের জন্য তাকে কেন অবহেলা করছো? তুই ওর সাথে আমার মায়ের তুলনা করতেছস? কেন করবো না? তোমার মেয়ে যেমন তোমার কাছে আদরের, ভালোবাসার, তেমনি ভাবিও তার বাবা মায়ের কাছে আদরের। আরে ধুর, ওরে কেউ ভালোবাসে না। বাপের বাড়ি গেলেও দুই দিনও টিকতে পারে না। ও থাকলেও কারোর কিছু যায় আসে না, ও না থাকলেও কারোর কিছু যায় আসে না। যায় আসে, যায় আসে। ভাবি না থাকলে কারোর অনেক কিছু যাবে আসবে। এর ভিতরে যাচ্ছি না আমি। তুমি নিজের মেয়েটাকে দেখো। মা ছাড়া একটা মেয়ে কতটা অসহায় তা তোমরা ছেলেরা কল্পনাও করতে পারবে না। প্রতি পদে পদে সে বিপদে গেলেও তাকে ঠিক করার কেউ থাকবে না। আমার মাইয়া আমার সবচেয়ে বেশি ভালোবাসে। মা না থাকলেও অনায়াসে আমার কাছে কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবো। সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে থাকছো তুমি। তোমার স্ত্রীকে তোমার প্রয়োজন না হলেও সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মেয়ের। আমার ব্যাপারটাও একবার দেখ। সব মানুষেরই নিজের বউ নিয়ে একটু এক্সপেকটেশন থাকে, আমারও ছিল। আর স্বাভাবিকভাবে আমি সুন্দর বউ চাইছিলাম। হ্যাঁ, আমি যদি অসুন্দর হইতাম তাহলে হয়তোবা আমি এমন করতাম না, কিন্তু আমার তো কোনো দিক দিয়ে কম নাই। তবে আমি কি এমন কিছু ডিজার্ভ করি? সৃষ্টিকর্তাই উত্তর সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী। তিনিই তোমার ভাগ্য ভাবির সাথে জুড়ে দিয়েছিলেন। তুমি নিশ্চয়ই তার থেকে বেশি বোঝো না। হ্যাঁ, এক্সপেকটেশন থাকতেই পারে, স্বাভাবিক, সবারই এক্সপেকটেশন থাকবে। কিন্তু তাই বলে সে এক্সপেকটেশন যে পূরণ হবে তেমন তো কোনো কথা নেই। এই স্বাভাবিক বিষয়টা কেন মানতে পারছো না তুমি? আমি তো চেষ্টা করতেছি। আমি কি কখনো কোনো কিছুতে তারে কষ্ট দিছি? ভালো খাইতে দেই, পড়তে দেই, সবই তো দেই। একটা মেয়ে তার স্বামীর কাছে শুধু খাওয়া পড়ার জন্য আসে না, মানসিক শান্তিও চায়, ভালোবাসাও চায়। খাওয়া পড়ার অভাব হয়তো সে কষ্ট হলেও পূরণ করতে পারবে, কিন্তু ভালোবাসার অভাব সেটা কখনোই পূরণ করতে পারবে না। ভাবি হতে পারে কালো, কিন্তু তার ভেতর যে স্বচ্ছ ভালোবাসাটা আছে সেটাই পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। দুনিয়ার সব ভালোবাসা একত্রিত করেও তুমি সে ভালোবাসা কিনতে পারবে না। অনেক সুন্দর মেয়ে তুমি বিয়ে করতে পারো, অনেক সুন্দর মেয়ে তুমি বিয়ে করতে পারো, কিন্তু তুমি যে ভালোবাসা পাবে তার নিশ্চয়তা নেই। এখন ভালোবাসা পাচ্ছ তাই অভাবটা অনুভব করতে পারছো না। ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। সারা উঠোন জুড়ে পায়চারি করছে সিফাত। হাতে বেশ ভালো একটা মুঠোফোন, তবে চোখে মুখে বিরক্তি। চারু অনেকক্ষণ যাবত লক্ষ্য করে যাচ্ছে তাকে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে বলেই ফেলল, সমস্যা কি আপনার? সারা উঠোন জুড়ে এভাবে পাইচারি করছেন কেন? পাইচারি কি সাধে করছি? নেটওয়ার্কের অবস্থা একেবারে যাতাতাই। কারোর সাথে যোগাযোগ হচ্ছে না আমার। সেটাই কি স্বাভাবিক নয়? আপনি তো জানতেনই এখানে কোনো প্রকার উন্নত প্রযুক্তি পৌঁছয়নি। 19 শতকের মতো গ্রাম। 6 বছরেও এমন অবস্থা হবে সেটা ভাবিনি। গ্রামের উন্নতির চেষ্টাই করা হয় না, উন্নয়ন হবে কিভাবে? সবাই কোথায় বলুন তো? কাউকে দেখা যাচ্ছে না। ভাইয়া ভাবিকে আর লতাকে নিয়ে গেছে গ্রাম দেখাতে। আর পুতুলের বার্গার খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গ্রামের আশেপাশের কোনো গ্রামে বার্গার আছে কিনা সন্দেহ। তাই হিমেল তাকে নিয়ে কোনো বার্গার স্টল খুঁজতে গেছে। হিমেল কতবার বলেছিল, তুমি বাচ্চা মেয়ে, এত দূর যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি নিয়ে আসবো। কিন্তু মেয়ে তার কথা শুনলে তো এক প্রকার কান্নাকাটি করে চলে গেল। আজকাল মেয়েটা ভীষণ জেদি হয়েছে। এই রোদে কোথায় কোথায় ঘুরছে কে জানে। আপনি কিছু খাবেন? জোর করে থাকছি সেটাই কত। আবার খাওয়া দাওয়া, রাগ করবেন না। জোর করে আসুন আর যেভাবেই আসুন, আপনি এখন আমাদের মেহমান। মেহমানকে ক্ষুধার্ত রাখার মনোভাব আমার অন্তত নেই। আপনি কি আমার উপর খুব বেশি রেগে আছেন বেলিফুল? মাপ কি করা যায় না? একটিবারের জন্য কি আবার আপন করে নেওয়া যায় না? না। একটা প্রশ্ন করি, কি? আপনি কি কখনো শিয়াবকে ভালোবাসেন? চারু উত্তর দেয় না। স্বামীকে বলা যায় না সে অন্য পুরুষকে ভালোবাসে। অবশ্য ভালোবাসে বললেও এখন হয়তো ভুল হবে। সাধারণ কিছুটা অনুভূতি অবশিষ্ট আছে তার প্রতি। এই মানুষটাই বোধহয় নিঃস্বার্থভাবে চারুকে এতটা ভালোবেসেছিল। শাওনের ভালোবাসায় খাদ থাকলেও শিহাবের ভালোবাসায় ছিল না। শাওন তো পাওয়ার জন্য ভালোবেসেছিল,
আর শিহাব পাবে না জেনেও ভালোবেসেছিল। বলুন না বেলিফুল, এখনো ভালোবাসেন তাকে? আমি যদি এখন আপনার মন রক্ষার্থে না বলি তবে সেটা মিথ্যা হবে। তবে এটাও সত্য যে তার প্রতি অনুভূতি খুবই সামান্য। এই সামান্য অনুভূতি থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে সিফাত? আমি আপনার জায়গা তাকে দিইনি, কিংবা আপনাকেও তার জায়গা দিইনি। আপনারা দুজনেই আমার দুরকম ভালোবাসা। আপনি আমার স্বামী, যার সাথে আমার আত্মার সম্পর্ক। হাজারো বাধা বিপত্তি আসলেও তা আমি অস্বীকার করতে পারবো না। আর শিহাব আমার কাছে খুবই সম্মানের একটা জায়গা। দুজন কখনোই এক নয়। দুজনকে যদি আমি দুই জায়গা থেকে ভালোবাসি তবে কি আপনার খুব বেশি অসুবিধে হবে? না, হবে না। আপনার মনে যে এখনো আমার জন্য জায়গা আছে তাতেই আমি খুশি। তবে শিহাব যদি আবার আপনার কাছে ফিরতে চায়, তবে আবার আমাকে রেখে চলে যাবেন না। আমি পুরোপুরি শেষ হয়ে যাব। আপনি অন্য কারো হতে পারেন না। আগে যা হবার হয়েছে, এখন আপনার সবটুকু আমার। আমার বেলি ফুলের এক বিন্দু ভাগও আমি কাউকে দিব না। শিহাব অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, আমি তার যোগ্য নই। সে আবার আমাকে ফিরিয়ে নিতে চাইলেও আমি যাব না, যেতে পারবো না। ব্যাস, আমার এখন সুন্দর একটা সংসার আছে, একটা ছোট্ট মেয়ে আছে। তাকে ছেড়ে কোথাও যাওয়ার মতো দুঃসাহস আমি করব না। আমার সংসারেই আমি বেশ আছি। স্বামীও কিন্তু আছে। উত্তর দেয় না, চোখ বন্ধ করে কিছু একটা ভেবে আবার রান্নাঘরের দিকে পা বাড়াতেই সাজিদ আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে। আর কতদিন আপনি রেগে থাকবেন আমার উপর? দুনিয়ার সবার ভালোবাসা আপনার চোখে পড়ে, শুধু আমার ভালোবাসাটাই আপনার চোখে পড়ে না, তাই না? আমি কিন্তু ভীষণ রকমের জেলাস নিজের জিনিসের প্রতি। আপনি অন্য কাউকে ভালোবাসেন, সেক্ষেত্রে আমি কিচ্ছু বলতে পারবো না। পারলে হয়তো আপনাকে তাকে ভালোবাসতে দিতাম না। এখন সেটা যেহেতু আমার হাতে নেই, তাই আপনি আমাকে প্রচুর ভালোবাসবেন। এতটাই ভালোবাসবেন যেন অন্যদের ভালোবাসা তার কাছে ফিকে হয়। অমনি আমি জিনিস হয়ে গেলাম? হয়ে গেলেন। আপনি আমার জিনিস, শুধুই আমার জিনিস। আপনি এইখানে কেমন আছেন? মিহি সুরেলা একটি নারী কণ্ঠ পেয়ে পিছন ফিরে তাকালো হামিদ। হামিদের সামনে দাঁড়িয়ে আছে বিন্দিয়া। বিন্দিয়াকে দেখে কিছুটা রাগ হলো হামিদের। একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে বিবাহিত জেনেও একটা ছেলের পিছু এভাবে করতে পারে? কেন, আমার কি এখানে আসা মানা? না, মানা হইব কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করতেছিলাম এখানে কি করেন। আমি কই যামু কি করবো তার অনুমতি নিশ্চয়ই আমি তোমার থেকে নিব না। হামিদের এই কঠোর উত্তরে কিছুটা দমে যায় বিন্দিয়া। হামিদের এহেন আচরণের উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারে না সে। আপনি এমন করতেছেন কেন আমার সাথে? আমি তোমার সাথে কিছুই করি নাই। যেই কাজে আসছো সেই কাজ করে বাসায় যাও। আর যার তার আধিক্যতা আমার পছন্দ না। আমি আদিক্ষেতা করতেছি? আপনি বুঝেন না আমি এমন কেন করি? না, বুঝি না। কেন বুঝেন না? আপনারে দুই ভাই বোন এমন কেন? কেন আপনারে অন্যের অনুভূতি বোঝেন না, তার মূল্য দিতে পারেন না? তোমার অনুভূতি মনে থাকলে নিশ্চয়ই দাম দিতাম। দামহীন অনুভূতির মর্যাদা দিতে গেলে নিজেরই ছোট হতে হয়। আমি ভালোবাসি আপনারে, নিজের সবটা দিয়া সব সময় ভালোবাসছি। তাই কেন আপনি আমার অনুভূতির দাম দিবেন না? কারণ আমার বউ বাচ্চা আছে। তো আপনারে কালা বউরে ছাইড়া দেন। আর না ছাড়তে চাইলে না ছাড়েন। একটা মানুষ কি দুই বউ থাকে না? পাগল হয়েছো তুমি? পাগল হওয়ার কি আছে? ফাতেমা ভাবি তো এমনই পাগল হওয়ার কি আছে? ফাতেমা ভাবি তো এমনই কত কালা। আপনারও সুন্দর বউ পাওনের অধিকার আছে। তাছাড়া আমি তো তারে সাইরা দিতে কইতাছি না। আপনার পায়ের এক কোনায় আমারে দয়া কইরা ঠাই দেন। বাজে কথা কইবা না, এটা কোনোদিন সম্ভব না। কেন সম্ভব না? আমাগো ধর্মও তো পোলাগো 4 বিয়া সুযোগ দিছে। আপনি তো খালি 2টা বিয়াই করবেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাইরের চৌকিটার একপাশে বসে আরাম করে বার্গার খাচ্ছে পুতুল। চারিদিকে হাওয়া বইছে। প্রকৃতি দেখলে অনুমান করা যায় কিছুক্ষণ পর বড় সড়ো ঝড় হবে। চৌকির অপর পাশে বসে আছে হিমেল, আর হিমেলের মুখোমুখি একটা চেয়ারে বসে আছে চারু। হিমেলের হাতে একটি পুরনো খাতা। খাতাটি দেখেই চারু বুঝতে পারলো এটি মাস্টারমশাইয়ের খাতা। ছোটবেলায় এই ধরনের খাতাতেই মাস্টারমশাই সকলের নাম পরিচয় লিখে রাখতো। কিন্তু এই খাতা হিমেলের কাছে কেন? চারুকে অবশ্য প্রশ্ন করতে হলো না। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই পুরনো খাতাটা আমার কাছে কেন? প্রশ্নটা যখন জানেন তখন উত্তরটাও বলে দিন। স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল।
কোনো কাজ ছিল না বলে আমি এমনি এটা সেটা ঘাটাঘাটি করছিলাম। তার মধ্যে এই খাতাটায় আমি ভয়ানক একটা জিনিস জানতে পেরেছি চারুলতা। তথ্যটা পরে শুনবো। আগে আপনি বলুন, আপনাকে এগুলো ধরতে দেওয়ার কথা নয়। আপনি কিভাবে এসব এত সহজে ঘাটাঘাটি করলেন? মাস্টার মশাইকে তোমার কথা বলতেই তিনি আর কিছু বলেনি। ঠিক আছে, এখন বলুন কি জানলেন। আগে তুমি বলো, শিহাবের নাম কি? মানে? মানে শিহাবের সম্পূর্ণ নাম কি? সেটা তো জানি না। তাহলে তুমি এটা দেখো। চারু খাতাটা নিতেই গোটা গোটা অক্ষরে চোখে পড়ল একটা নাম, শিহাব আজমির অভি। পিতার নাম আনন্দমোহন আজমির রহিম। চারু থমকে গেল। এই গ্রামের জমিদারের নাম আনন্দমোহন আজমির রহিম, আর তারই বড় ছেলে শিহাব। চারু স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নামটির দিকে। এটা কি শুধুই কাকতালীয়? চারুর মনে হচ্ছে প্রকৃতির ঝড়ের চেয়েও বড় ঝড় বয়ে যাচ্ছে ওর বুকে। আকাশে কালো মেঘের রাজত্ব, মাঝে মাঝে সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। গাছপালা এমন ভাবে বাতাসে নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন এখনই সব ভেঙে গুঁড়িয়ে যাবে। রেডিওটি চালু আছে, তবে এই ঝড় বৃষ্টির মাঝে বারবার সিগন্যাল কেটে যাচ্ছে। অদ্ভুত ঝিরিঝিরি শব্দ আসছে সেখান থেকে। রেডিওতে যা বলা হচ্ছে তার সারমর্ম হলো বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দেশের দারুণ ক্ষয়ক্ষতি করছে। 1 সপ্তাহ ব্যাপী সারা বাংলাদেশে এই ঝড় অব্যাহত থাকবে। এমনকি ভারতের কিছু অংশেও ব্যাপকভাবে ক্ষতি করছে এই ঝড়। তবে তার চেয়েও বেশি ঝড় বয়ে চলেছে বিন্দিয়ার মনে। আজ প্রথমবারের মতো মা তার গায়ে হাত তুলেছে। জীবনে সকল ক্ষেত্রে মায়ের সাপোর্ট পেয়ে এসেছে সে, আর আজ কিনা সেই মাই তাকে না বুঝে চড় মারল। বিন্দিয়া যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, মা, তুমি আমারে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি তারে কত পছন্দ করি। তুমিও কেন সবার মতো আমারে ভুল বুঝতেছো? তোরে অতিরিক্ত প্রশ্রয় দেওয়ায় আমার ভুল হয়েছে। তুই হইলি আমার গর্বের কলঙ্ক। তোরে আমি লেখাপড়া করাইছি কি অন্য মাইয়ার ঘর ভাঙার জন্য? আমি তো ঘর ভাঙতে চাই না মা, আমি তো আর 2 নাম্বার বউ হইয়া থাকতে রাজি। বিন্দিয়ার কথায় ক্রোধে ফেটে পড়লেন জুলেখা বেগম। একটা মাত্র মেয়ে হওয়ায় মেয়েকে খুব ভালোবাসতেন তিনি। যখন জেনেছিল তার মেয়ে হামিদকে পছন্দ করে, তিনি অমত করেননি। হামিদের জন্য অপেক্ষা করতে চাইলেও তিনি দ্বিমত করেননি। মেয়ের সুখকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু তাই বলে মেয়ের এমন অধঃপতন হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। সে কিনা হামিদের দ্বিতীয় বউ হয়েও এখন থাকতে রাজি। নিজের মেয়ের কোনো দুর্বলতা তিনি খুঁজে পেলেন না, যার কারণে তিনি মেয়েকে হামিদের দ্বিতীয় বউ করে ঘরে পাঠাবেন। তাছাড়া একটা মেয়ের সাজানো সংসার তার মেয়ে নষ্ট করবে, সেটাও তিনি মানতে পারছেন না। আমার কথাটা শোনো মা, হামিদ ভাই এমনিও তার বউরে একদম পছন্দ করে না। আমি যদি তার বউ হইয়া যাই তাতে কোনো সমস্যা হইব না। হয়তো পারে সে তার আগের বউরে সাইরা দেয়। মুখুরি অলক্ষী এক মাইয়ার ঘর ভাঙতে চাইয়া আমার কাছে সাপাই গাইতে আসছস? তোর মতো মাইয়া আমার কাছে ভাবলেই আমার নিজের উপর ঘৃণা হয়। তুই গলায় কলসি বাইন্দা নদীতে ঝাঁপাইয়া পড়। এমন মাইয়ার দরকার নাই আমার। বিন্দিয়ার মা কথা আর বাড়াতে দিলেন না। তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, আর বিন্দিয়া বারান্দায় একটা কোণায় পড়ে রইল। ঘরে যেতে ইচ্ছা করছে না। আজ মাও তার থেকে মুখ ঘুরিয়ে নিল। বিন্দিয়ার ভাবতেও অবাক লাগে, সে একজন কালো মেয়ের কাছে হেরে গেল। একটা কালো মেয়ে হামিদকে অধিকার করে নিল, কিন্তু তার রূপ গুণ যৌবন সব থাকার পরেও সে হামিদকে পেল না। কি আছে ওই কালো মেয়ের মাঝে? অসম্ভব। দুনিয়া উল্টে গেলেও হামিদকে সে নিজের করেই ছাড়বে, যে করেই হোক না কেন। চারু এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে নামটির দিকে। শিহাব আজমির অভি, এমন বিষাক্ত লাগছে কেন নামটাকে? শিহাব। নাজিমুদ্দিনের ভাষ্যমতে বস চারুর পরিচিত, কিন্তু তাই বলে শিহাব? কি হলো, চুপ করে রইলে কেন? এইটা মোটেও ভয়ঙ্কর কিছু ছিল না। এইটা শুধুই কাকতালীয়। অভি তো সকলের কাছে সুবহান নামে পরিচিত, তবে সেখানে শিহাবের নাম অভি না হয়ে সুবহান হতো। চারু খাতাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল উঠোন থেকে। আরে, এই ঝড় বৃষ্টির মাঝে তুমি কোথায় যাচ্ছ?
চারুলতা? হিমেলের ডাক কিংবা প্রশ্নের কোনো জবাব দিল না চারু। চুপচাপ সে চলে গেল পুকুর পাড়ে। শরীরে কাঁটা দিয়ে ওঠা ঠান্ডা পানিতে গলা অবধি নেমে গেল সে। মন খারাপ হয়ে গেল পুকুর পাড়ে। দিঘির পাড়ে গিয়ে বসে থাকে হরহামেশাই, তবে এভাবে নেমে পড়েনি কখনো। হিমেলকে কিছু একটা বলে সান্ত্বনা দিয়ে আসলেও চারুর মন মানতে চাইছে না। সিহাবের চোখে যে ভালোবাসা দেখেছে, মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু মানুষের চোখ কিভাবে মিথ্যা বলে? সিহাব যদি সেই তথাকথিত বশ হয়, তবে চারু কিভাবে লড়বে তার সাথে? সিহাব এতগুলো মানুষের জীবন নষ্টের জন্য দায়ী, এইটা কিছুতেই চারু মানতে পারছে না। এখানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে। চারু ঠিক কতক্ষণ এভাবে পুকুরের জলে ডুবেছিল সে নিজেও জানে না। সেই সজ্ঞানে আসে সিফাতের ধমকে। এইভাবে এইভাবে এই সময় পুকুরে ডুবে থাকার কারণে প্রচুর রেগে আছে সে। চারু আর তার রাগটা বাড়িয়ে দিল না, চুপচাপ উঠে এলো সেখান থেকে। সমস্যা কি আপনার? এই সময় পুকুরে নেমেছেন কেন? গোসল করতে। এই সময়ে? চারু উত্তর দেয় না। সিফাত খুব শক্ত করে চারুর হাত ধরে তাকে বাড়ির দিকে টেনে নিতে থাকে। চারুর হাতে একটু ব্যথা লাগলেও সে উচ্চবাক্য করল না। সিফাত প্রচন্ড রেগে আছে তার উপর। শুনুন, বলুন। আমি একজন হুজুরের সাথে কথা বলেছি। কোন বিষয়ে? বাবার সৎ ছেলে কি বিয়ে করা জায়েজ কিনা, তার উত্তর কিন্তু ছিল না। মানে? আপনি শিহাবকে বিয়ে করতে পারবেন না। আপনি এমন একটা ভাব করছেন যেন মনে হয় আমি তাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছি। যাই হোক, এই বিষয়ে ভিন্ন মতভেদ আছে। আমি সেসব দিকে যেতে চাইছি না, কারণ সেসব মূল্যহীন। মোট কথা, আমার অবর্তমানেও আপনি অন্য কারোর হবেন না বেলিফুল। আপনি সারা জীবন আমার বাগানেই সুবাস ছড়াবেন। অন্য কারোর বাগানে আমার বেলিফুল আমি একদম সহ্য করব না, বলে দিলাম। বেশ কিছুদিন যাবৎ আপনি খুবই পসেসিভ বিহেভ করছেন সিফাত। আগে কখনো দেখিনি এমনটা। আগে তো আপনাকে আমি ভালোবাসতাম না। এই কি জাদু করলেন বলুন তো আমাকে? আমি এখন আপনাকে ছেড়ে কিছু ভাবতেই পারি না। প্রচুর জেলাসিও হয় আপনাকে কাউকে আপনার সাথে দেখলে। এমনকি আপনি বিশ্বাস করবেন না, মাঝে মাঝে যখন আমি ভাবি আপনি হামিদকে অনেক ভালোবাসেন, আমার চেয়েও বেশি ভালোবাসেন, তখন আমি হামিদের প্রতিও জেলাস হই। আমার মনে হয় তার উচিত না আপনার পাশে থাকা। মানে আপনি ভাবতে পারছেন, আপনার পাশে আমি আপনার বড় ভাইকেও সহ্য করতে পারি না। কি পরিমাণ জেলাসি আমার ভিতর ঢুকে গেছে। আমার মতো ভদ্র সভ্য ছেলেকে কি বানিয়ে দিচ্ছেন আপনি বেলেফুল। চারু অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সিফাতের দিকে। শেষ পর্যন্ত সে হামিদকে নিয়েও জেলাস? এই রকম ছেলে বোধ হয় দুনিয়ায় এক পিসি আছে। এভাবে তাকাবেন না। শুনুন ভালো করে, আমি থাকি আর না থাকি আপনি আমার। যদি অন্য কারোর হওয়ার কথা চিন্তাও করেন, আপনার মুখে যেন ব্রণ ওঠে। অভিশাপ দিচ্ছি, স্বামীর অভিশাপও কিন্তু খুব লাগে। কী সব উল্টোপাল্টা কথা বলছেন সিফাত? ঠিকই বলছি বেলিফুল, আপনি আমাকে বুঝবেন না। কি বুঝবো না? আপনি আর আমি, আমরা দুজনেই এক জোড়া সুখ পাখি। আমাদের দুজনের মিলন পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশাল এক নদী। আমি বড় জোর ডানা ঝাপটে নদীর অর্ধেকটা পার হতে পারি, কিন্তু বাকি অর্ধেকটা তো আপনাকে এগিয়ে আসতে হবে বেলিফুল। আমরা দুজনেই যদি অর্ধেক অর্ধেক করে পাড়ি দেই, তবে আমাদের মিলন সন্নিকটে। কিন্তু আমি ডানা ঝাপটে অর্ধেক নদী পাড়ি দিলাম, কিন্তু আমার আহ্বানে আপনি সায় দিলেন না। চুপটি করে বসে রইলেন নদীর অপর প্রান্তে। তবে কি আমাদের মিলন আদৌ সম্ভব? বৃষ্টির কারণে রাস্তায় কাদার ছড়াছড়ি। দুই হাতে বাজারের ব্যাগ নিয়ে কঠিন বিড়ম্বনায় পড়ে গেছে হামিদ। কিছুক্ষণ আগে তো এক পা কাদার নিচে চলে গিয়েছিল, প্রায় হাঁটু অবধি। একটুর জন্য বাজারের ব্যাগ পড়তে পড়তে পড়েনি। সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে বাজারের জন্যে। সাথে কাউকে নিয়ে আসলে বোধহয় ভালো হতো। কেমন আছেন হামিদ ভাই? মেয়েলি কণ্ঠের আওয়াজে পিছন ফিরে তাকায় হামিদ। মেজাজটা প্রচন্ড খারাপ হচ্ছে তার। এমন ব্যক্তিত্বহীন মেয়ে আজ অবধি দেখেনি সে। আবার তার কথা ভেবে কিঞ্চিত খারাপও লাগছে। গ্রামে 20 বছরের বেশি বয়স মানে অনেক বয়স। এই বয়সেও বিন্দিয়া অবিবাহিত শুধুই তার জন্য। কিন্তু এর দায়ভার নিশ্চয়ই হামিদের নয়। সে তো ভালো করে চিনতই না বিন্দিয়াকে। হামিদ যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো বিন্দিয়াকে। বাসায় যাইতেছেন বুঝি? হামিদ শুনেও না শোনার ভান করে এগিয়ে গেল। আপনি আমার কথার উত্তর কেন দিতেছেন না? কথা বলেন আমার সাথে। একটা মায়া মানুষের সাধারণ লজ্জাবোধ থাকা উচিত বিন্দিয়া।
তুমি কেমন মায়া যে সাধারণ আত্মসম্মানবোধ লজ্জাবোধ কিছুই নেই তোমার মাঝে? প্রচুর আছে, এত আছে যে তা কল্পনাও করা আপনার সাধ্য নাই। আমি যদি আপনারে ভালো না বাসতাম তাহলে জীবনে কোনোদিন আপনার চেহারাও আমি দেখতাম না। কিন্তু কি বলেন তো, ভালোবাসা মানুষের বেহায়া কইরা দেয়। আমিও বেহায়া হয়ে গেছি। আমারে কি আপনার এত বড় জীবনের ছোট্ট একটা অংশেও রাখা যায় না? না, যায় না। কেন যায় না? একটু দয়া করেন আমারে। আমি কিছু চাই না, আপনি না হয় আমার ঘরের দাসীবাদী বানাইয়া রাখবেন, সারাদিন সব কাজ করুম। আপনি শুধু সকলের কাছে আমার পরিচয় দেবেন। আপনার পরিচয়ে আমি আমার জীবন কাটাতেই চাই। এইটুকু দয়া অন্তত করেন। কত মানুষেরই তো একাধিক বউ থাকে। হামিদ বিন্দিয়াকে কিছু বলার সুযোগ না দিলেও তার প্রতি একটু করুণা হচ্ছে। সেটাকে প্রশ্রয় না দিয়ে দ্রুতই হামিদ সেখান থেকে চলে এলো। একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন সর্বগুণ সম্পন্ন হয়েও এইভাবে কাউকে ভিক্ষা চাওয়া যায়? আদেও কি দ্বিতীয় বিয়ে করা উচিত হবে? হামিদের চিন্তা ভাবনায় চমকে উঠেছে নিজেই। ছি, এমন একটা জঘন্য ভাবনা কিভাবে ভাবতে পারে? সে নিজেই তো 2 বিয়ে করা পুরুষদের পছন্দ করে না। নিজেকে ধিক্কার দিয়ে সে এগিয়ে গেল সামনের দিকে। কিছুটা দূরে যেতেই দেখা গেল কাদের মিয়াকে। কাদের মিয়ারও 2 বউ। 2 বউকে নিয়ে একই সাথে থাকেন তিনি। আচ্ছা, 2 বই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে কেমন হয়? আবারও নিজের জঘন্য চিন্তা ভাবনায় শিউরে ওঠে সে। কি হয়েছে তার? এই বিন্দিয়া তার মাথাটাই খারাপ করে দিচ্ছে। সুন্দরী মেয়ে, তার জন্য তো ছেলের অভাব হবার কথা নয়। তবে সে কেন হামিদের পিছনে পড়ে আছে? হামিদ সিদ্ধান্ত নিল সে কাদের মিয়ার সাথে সে কথা বলবে না। কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার সময় কাদের মিয়া নিজেই ডাকলেন হামিদকে। ভদ্রতার খাতিরে হামিদকে এগিয়ে যেতে হলো এখানে। তুমি হামিদ না? জি চাচা, কেমন আছেন? ভালো আছি বাজান, বহুত ভালো আছি। তোমরা কেমন আছো? শুনলাম বইনের নাকি ভালো জায়গায় বিয়ে দিছো। জি চাচা। ভালো একখান কাম করছো বাপ। এমন সোনার টুকরা মাইয়াডার বিয়া কার লগে দিছিলা? একটা প্রবাদ শুনেছিলাম, বাঁদরের গলায় মুক্তার মালা। ওই রকম হইছে ব্যাপারটা। তা তোমার বইনের জামাই কি করে? পুলিশে আছে। বাহ, পুরান কথা মনে হইলে কি যে আফসোস হয়। কেন যে তোমার তখন ঠিকানাটা দিলাম না, দিলে মাইয়াটার জীবন আরো আগেই ঠিক হইয়া যাইত। বড় ভুল হইয়া গেছে বুঝলা। তোমাগো শত মাইয়ের পাল্লায় পইরা হুশ জ্ঞান সব হারাইয়া বসেছিলাম। শুনলাম তুমি নাকি বিয়া করছো পরির লাগান এক মাইয়ারে। জি চাচা, দোয়া করেন আমার মায়েটার জন্য। হ বাপ, দোয়া করি। ভালো থাকো তোমরা। চাচিরা কেমন আছে চাচা? তোমার চাচি ভালোই থাকে, খালি মাঝের মধ্যে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়া যায়। কি মুসিবত কত! 2 বউয়ের জ্বালায় আর পারা যায় না। খুব বেশি ঝগড়া করে মনে হয়? না, তোমার ঝগড়া করে না, তেমন ঝগড়া করে না। দুইজনে মিলেমিশেই কাজ কাম করে। মাঝে মাঝে দুইটা একটু ঝগড়া মিলে যায়। আপনি 2 বিয়ে করছিলেন কেন চাচা? না মানে জানতে ইচ্ছা হলো আর কি, কিছু মনে করেন না। আরে না না, তোমার বড় চাচির লগে বিয়া হওয়ার 5 বছর পরেও বাচ্চা কাচ্চা হইল না, দেখাই তো তোমার ছোট চাচি বিয়ে করেছিলাম। বড় চাচি আপত্তি করে নাই? না, করে নাই। বিয়ের এত বছর পর সন্তানের মুখ দেখতেই পারেনি। আমারে সে আবার কেমনে আপত্তি করব? কিন্তু চাচা, আমি যতদূর জানি ছোট চাচিরও বাচ্চা হয় নাই। 2টা বিয়ে করেছিলাম, 2টাই আটকুড়া। কপাল খারাপ আমার, কি আর করুম কও। হামিদের ভ্রু কুঁচকে গেল। এই লোক এখনো ভেবে যাচ্ছে তার 2 বউয়ের সমস্যা, কিন্তু সমস্যা যে তার মাঝেও হতে পারে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তয় 2 বিয়ার সুবিধা আছে বুঝলা। এক বউয়ের সাথে ঝগড়া লাগলে আরেক বউয়ের কাছে গিয়ে থাকা যায়। 2 বউয়ের সেবা যত্ন পাওয়া যায়। আরামেই আরাম। 2 বউয়ের রান্নার হাত ভালো, কম জিনিস দিয়াও মজার খাওয়া রান্না করতে পারে, একেবারে মুখে লাগিয়া থাকার মতন। একদিন বাসায় আইসো সবাইরে লইয়া, চাচির হাতের রান্না খাইয়া যাইও, দেখবে আর জীবনে সেই স্বাদ ভুলবে না। জি চাচা, যামু। আপনিও 2 চাচিরা নিয়ে ঘুরে আইসেন। কাদের মিয়ার কাছে থেকে বিদায় নিয়ে হামিদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
এই ঠান্ডা আবহাওয়াতেও গরমে ঘেমে গেছে সে। ফাতেমা তাড়াহুড়ো করে বাজারে ব্যাগগুলো হাত থেকে নিয়ে এক গ্লাস শরবত করে দিল হামিদকে। তবে শরবতে চিনি কম। হামিদ প্রচণ্ড রেগে ফাতেমাকে এই সেই কথা শুনিয়ে দিল। এমনকি কথা শুনিয়েও শান্ত হলো না, দ্বিতীয় বিয়ে করার হুমকিও দিল। ফাতেমাও কাট কাট কণ্ঠে জবাব দিল, অন্যর মাইয়ার কথা মাথায় আনলে আপনার মাথা না ব্যথা হইব দেখবেন। অভিশাপ দিলাম আপনারে, তখন শুধু আমারে বইলেন মালিশ করতে, আমিও বুঝাইয়া দিমু কত ধানে কত চাল। ফাতেমার প্রতি উত্তরে হামিদ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল। এই মেয়ে তো তার চেয়েও বেশি পাগল। একটি মেয়ের সর্বোচ্চ সুখ তার স্বামীর ভালোবাসা। এই ভালোবাসা পেতে কতই না মুখিয়ে থাকে তারা, কিন্তু স্বামীদের এত সময় কোথায় তারা স্ত্রীকে ভালোবাসে। সম্পর্ক যতটা পুরনো হয় মেয়েরা ততটাই মায়ায় বাধিত হয়, আর ছেলেদের মায়া কাটাতে থাকে খুবই দ্রুত। সংসার টিকে যায় কেবল দায়িত্বের খাতিরে। ফাতেমার সাথেও বোধহয় এটাই হচ্ছে। তবুও নিজের সবটা দিয়ে সে ভালোবেসে যায় হামিদকে। কিভাবে যেন এই মানুষটার মায়ায় জড়িয়ে যায় সে। ঘরে বিদ্যুৎ নেই, ফাতেমা কুপি জ্বালিয়ে দিয়েছে। মেয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ। চারিদিকে ভয়ানক নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাকে প্রচন্ড ভয় পায় ফাতেমা। কে জানে হামিদ কোথায় আছে। হামিদের কথা ভাবতে না ভাবতেই হামিদ ছাতা নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। এই ঝড় বৃষ্টির রাইতে কই গিয়েছিলেন আপনি? আরে আর বইলো না, মায়া মানুষ মানেই পাগল, আর চারুর বান্ধবী সবচেয়ে বেশি পাগল। সারাদিন রাস্তায় মনে হয় শুধু আমারই খোঁজে, দেখলেই জ্বালানো শুরু। তখনই হঠাৎ ঝড় শুরু হলো। সে বায়না ধরছে আমি না দিয়ে আসলে সে বাসায় যাইবো না। এখন এত রাতে একটা মায়ের রাস্তায় ফেলে আসতে বিবেকে বাধা দিল, তাই তারে বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে গেল। আপনি এতক্ষণ ওই মাইয়ার সাথে ছিলেন এক ছাতার নিচে? ফাতেমার স্বরে তীব্রভাবে প্রকাশ পাচ্ছে কষ্ট। হামিদ বিব্রত হলো। এক ছাতার নিচে ছিলাম না, পাশেই আমার এক বন্ধুর বাড়ি ছিল, ওখান থেকে একটা ছাতা ধার নিয়েছিলাম। ওই মাইয়া আপনারে পিছু ঘুরে কেন? আমি কেমনে বলবো? ইদানিং আপনার হাবভাবও কিন্তু খুব একটা ভালো লাগতেছে না আমার। আপনি এখন দ্বিতীয় বিয়ের কথা বলেন, কই আগে তো কোনোদিন বলতেন না। বাজে কথা বলো না, কুপি বন্ধ কইরা ঘুমাইতে আসো। এই ঠান্ডার মধ্যে এমন পাতলা শাড়ি পরে আছো কেন? ঠান্ডা লাগাইবা? কম্বল মুড়ি দিয়ে ঘুমাও আর কুপি বন্ধ করো। কুপি বন্ধ না করি, আমার অন্ধকারে খুব ভয় লাগে। মনে হয় দেওয়ালগুলো আমার দিকে আগায়া আসে, খুব ভয় লাগে অন্ধকারে। এত বড় হইলা এখনো ছেলে মানুষই গেল না, অন্ধকারে ভয় পাও? গ্রামের মাইয়া হইয়া পানিরে ভয় পাও? এগুলো কোন ধরনের পাগলামি? আমি কি ইচ্ছা কইরা ভয় পাই নাকি? হামিদ উত্তর না দিয়ে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। প্রচন্ড ঠান্ডা পড়েছে, যে কেউ শীতকাল বলে ভুল করতে বাধ্য। একটা প্রশ্ন করি আপনারে। কি প্রশ্ন? আমি সাজলে আপনি আমার দিকে তাকান না কেন? তুমি আবার সাজো নাকি? আজকেও সাজছিলাম, কিন্তু আপনি তাকান নাই। আপনি না তাকাইলে আমি কার জন্য সাজমু? আমারে কি সাজলেও ভালো লাগে না? কোনোদিন খেয়াল করি নাই, তবে লাইট কালার দিয়ে সাজবা না। যেমন গোলাপি, সাদা, কালো, গায়ের রঙে একেবারে ক্যাট করে এইসব রং। তুমি একটু অনুজ্জ্বল রং দিয়ে সাজতে পারো। আজকে অনুজ্জ্বল রং দিয়া চারু সাজাইয়া দিয়েছিল, তাও আপনি দেখেন নাই। তবে আমার কি মনে হয়েছে জানেন, ফুল দিয়া সাজলে বেশি সুন্দর লাগে। আচ্ছা, আপনার পছন্দের ফুল কি? আমার হুম আমার পছন্দ জানি না, তুমি কি করবা? ওই ফুল দিয়ে সাজবা নাকি? যাই হোক, ওই ফুল দিয়ে সাজলে কিন্তু আমি সত্যি তোমারে খেয়াল করতে বাধ্য। যে কোনো মাইয়ারেই নারীর মতো লাগে এই ফুল দিয়ে সাজলে। সত্যি? অবশ্যই। আমি কি তোমারে মিথ্যা কইতেছি নাকি? ওই ফুল দিয়ে যদি তুমি সাজো তাহলে আমি তোমার দিকে তাকামো, আবার তোমার সাথে ছবিও তুলবো। আমার প্রশংসা করবেন না? ফাতেমা খানিক লজ্জা পেয়ে প্রশ্নটা করতেই উচ্চস্বরে হেসে উঠল হামিদ। তোমার প্রশংসা করবো। তাহলে বলেন ওইটা কোন ফুল? পদ্ম ফুল। তুমি আবার একা একা নিতে যাইও না, আমারে বলিও, আমি আইনা দিব। তুমি তো আবার সাঁতার জানো না। একটা কথা কই। বলো। আমার না মাঝে মাঝে মনে হয় আপনি আমারে অনেক ভালোবাসেন, আবার মাঝে মাঝে মনে হয় আপনি একদমই আমারে ভালোবাসেন না। আপনি সব সময় এমন থাকতে পারেন না। কেমন? এই যে এখন যেমন। আচ্ছা, আপনি কি আমারে ভালোবাসেন? তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না, আপনি বলেন। ফাতেমার প্রশ্নে হামিদ নিজেও দ্বিধার শিকার হয়। আসলেই কি সে ভালোবাসে ফাতেমাকে?
মাঝে মাঝে এক ধরনের তীক্ষ্ণ অনুভূতির সৃষ্টি হয় ফাতেমার জন্য, অন্য কারোর জন্য কখনো সেটা হয়নি। তবে এই অনুভূতি সাময়িক, সময়ের সাথে সাথেই হারিয়ে যেতে থাকে সেই অনুভূতি। আবার অনেক সময় পর ফিরে আসে সেটি। কোনো রকম শারীরিক আকর্ষণ ছাড়াই এই অনুভূতিটা কাজ করে। হামিদ নিজেও দ্বিধার মাঝে আছে, সে কি আসলেই আটকে গেছে এই কালো মেয়েতে? কি হলো, কথা বলো না কেন? আমি তোমারে ভালোবাসি কিনা জানি না, তবে তুমি আমার জীবনে কালো পদ্ম। আবার কালো পদ্ম বলছি বইলা ভাইবো না অবহেলা করতাছি। এই কালো পদ্ম দুনিয়ার একটাই আছে, আর সেই মহামূল্যবান কালো পদ্মটা শুধুই আমার, একান্তই ব্যক্তিগত আমার। ফাতেমার চক্ষুদয়ে অশ্রুসিক্ত হয়। না, এর জল কষ্টের না, এক রাস ভালোবাসা মিশে আছে এই অশ্রু জলে। এই প্রথমবার এত সুন্দর উপমা দিয়েছে হামিদ তাকে, নিজের প্রিয় ফুলের সাথে তুলনা করেছে। এইটাই কি বেশি নয়? আর কি চাওয়ার আছে এই দুনিয়ার কাছে? ফাতেমার আবারও মন খারাপ হয়। এটা যেমন প্রথম উপমা ছিল, এইটাই বোধহয় শেষ উপমাও হবে। হামিদ কি আদৌ আর কোনোদিনও তার প্রশংসা করবে? পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে ফাতেমার। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে ফাতেমার। হামিদকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল এতক্ষণ। হামিদ নিশ্চয়ই টের পায়নি। ফাতেমা যেন কাল রাতে আবারও নতুন করে আবিষ্কার করলো ভালোবাসায় পরিপূর্ণ এক হামিদকে। এই ছেলেটার বিভিন্ন রূপ, কতবার সে কত রকম আচরণ করে তা বোধ হয় তার নিজেরও অজানা। তবে ফাতেমা প্রতি রূপেই ভালোবাসে হামিদকে। হামিদকে যেমন সে ভালোবাসে, তেমনি তার ভালোটাকেও ভালোবাসে সে, আবার খারাপটাকেও ভালোবাসে। ভালো খারাপ মিলিয়েই তো মানুষ হয়। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয় সে। প্রতিবারই বিশেষ সময় কাটানোর পর হামিদের সামনে যেতে লজ্জাবোধ করে সে। এক সন্তানের মা হওয়ার পরেও সে লজ্জা এখনো অব্যাহত আছে। অপরদিকে হামিদের কোনো হেলদোলে নেই। ফাতেমা যে লজ্জা পাচ্ছে এইটাও সে বুঝতে পারে না। ভালোই হয়েছে বুঝতে পারে না। এই ছেলে যা জিনিস, বুঝলে নিশ্চয়ই ফাতেমাকে লজ্জা দিতে দিতে সে মেরে ফেলতো। ফাতেমা আলতো করে একটা চুমু দিল হামিদের কপালে, আর তারপর মেয়ের কপালে। প্রতিদিন সকালেই সে এটা করে, তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন এইটা। ভালোবাসার প্রকাশের এক নিজস্ব ধরন এটি। এই ভালোবাসাটা বোধ হয় চিরকাল অপ্রকাশিতই থাকবে। থাকুক না, অসুবিধা কি? সব ভালোবাসায় কি প্রকাশ পেতে হবে নাকি? ফাতেমা ধূসর রঙের একটি শাড়ি বের করে নিল। হামিদ বলেছে সে যদি পদ্ম ফুলে সাজে তবে হামিদ আরো প্রশংসা করবে। হামিদের পছন্দসই আজ আবার সাজবে সে। কলঘর থেকে গোসল করে নিয়ে পায়ে গাঢ় করে আলতা পরলো, মুখে সামান্য পাউডার লাগিয়ে হালকা রঙের লিপস্টিক পরলো, হাতে কাঁচের চুড়ি চারুর কাছ থেকে নিয়েছিল, চোখে গাঢ় করে আঁকা কাজল। নিজেকে দেখে মুগ্ধ হলো ফাতেমা। অবশ্য হামিদ কখনো হয়নি। এইবার ফাতেমা বেরিয়ে পড়ল পদ্মফুল খোঁজার উদ্দেশ্যে। সোনাদিঘির পাড়ে পদ্মফুল দেখেছিল সে। সোনাদিঘির রহস্য জানে না ফাতেমা। জানলে নিশ্চয়ই এই কাকডাকা ভরে সে সেখানে যেতে সাহস পেত না। দিঘিতে অনেক ফুল ফুটেছে, এত ফুল কেন? ফাতেমার জন্যই কি? তবে ফুলগুলো বেশ দূরে, আনতে ঝামেলা পোহাতে হবে। ফাতেমা কোথাও থেকে একটা গাছের ডাল জোগাড় করলো। যথাসম্ভব পানির থেকে দূরে থাকার চেষ্টা করলো সে। পানিতে বেশ ভয় তার। চারু বলেছিল ফাতেমার নাকি পানিতে ফোবিয়া আছে। ফোবিয়া কি তা জানে না ফাতেমা, কিন্তু কাউকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তবে এই ফোবিয়ার কারণেই ছোটবেলায় ফাতেমার সাঁতার কাটা শেখা হয়নি। না, ফুলগুলো একটু বেশিই দূরে। ফাতেমা আরো 2 সিঁড়ি নেমে গেল। আর নামা যাবে না। এরপরই সিঁড়ি পানিতে নেমে গেছে, এবং সে সিঁড়ি দারুণ পিচ্ছিল। একবার পা পিছলে গেলে সোজা উপরে। কিন্তু ফাতেমা হাজার চেষ্টা করেও একটা ফুল নিজের আয়ত্তে আনতে পারছে না। তবে কি সে ফিরে যাবে? ফাতেমা নিজ মনেই নিজেকে না বলল। মনে করলো হামিদের মুখ। হামিদ বলেছে পদ্ম ফুলে সাজলে হামিদ তার প্রশংসা করবে, তার সাথে ছবি তুলবে। হামিদের একটু প্রশংসা পাওয়ার লোভে ফাতেমা সব করতে পারে, সব। সাধারণ মানুষের কাছে বোধহয় এটা পাগলামি মনে হবে, কিন্তু ভালোবাসার মানুষটির কাছে প্রশংসা পাওয়া কতটা আনন্দের তা তারা উপলব্ধি করতে সক্ষম নয়। ফাতেমার মনে হচ্ছে হামিদের জন্য সে সব করতে পারবে, সব। ফাতেমা মনে সাহস নিয়ে এক পা এগিয়ে দিল সেই পিচ্ছিল সিঁড়িতে।
এইবার কিছুটা ধরতে পারছে। আরেক সিঁড়ি নিচে নামলেই সহজেই সেটাকে হাতে পাওয়া যাবে। 2-3টা পদ্ম সহজেই হাতে চলে আসবে। ব্যাস, এই 2-3টা হলেই হয়ে যাবে ফাতেমার। আজও প্রচন্ড লজ্জা লাগবে তার হামিদের সামনে গিয়ে দাঁড়াতে। হামিদ যখন প্রশংসা করবে তখন বোধহয় সে খুশিতে পাগল হয়ে যাবে। উফ, কি লজ্জাজনক ঘটনা ঘটতে চলেছে। হামিদকে মনে করে আরেক পা এগিয়ে দিল নিচের সিঁড়িতে। এইবার ফুলগুলো ধরা যাচ্ছে। লাঠির সাহায্যে ফুলগুলো সামনে এনে অত্যন্ত খুশি হলো ফাতেমা, কিন্তু অসাবধানতাবশত ঝুঁকে ফুলগুলো নেওয়ার সময় হঠাৎই পা পিছলে গেল ফাতেমার। হামিদের ঘুম ভাঙলো সকাল 8টায়। লতা এখনো ঘুমিয়ে আছে, তবে ফাতেমাকে দেখা যাচ্ছে না। ফাতেমা বোধহয় নাস্তা বানাচ্ছে, তাই এমন কিছু ভাবলো না হামিদ। কলঘর থেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যেতেই দেখা গেল চারু না একাই নাস্তা বানাচ্ছে। কি রে, তোর ভাবি কই? ভাবি কই মানে? ঘরে নেই? আমি তো আরো ভাবলাম ভাবি ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। না, ঘরে তো নাই। বোধহয় আছে আশেপাশে কোথাও। কেন, তোমার কি কিছু লাগবে? না, এমনি জিজ্ঞেস করতেছিলাম। নাস্তা হয়েছে? বসো, আমি খেতে দিই। ভাবির সাথে কয়েকজন প্রতিবেশীর বেশ সখ্যতা গড়ে উঠেছে, তাদের কোথাও আছে হয়তো। মায়া মানুষ, আড্ডা পাইলে আর সারার নাম নাই। কে জানে কার বাসায় গেছে, কখন আসবো। চিন্তা করো না, চলে আসবে। চারু আসবে বললেও দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ফাতেমা এলো না। হামিদের রাগ দুশ্চিন্তায় রূপ নিতে লাগলো। এই গ্রামে তো মেয়েটা তেমন কিছু চেনেও না, তবে কোথায় গেল? চারু আর হামিদ ঠান্ডা মাথায় খুঁজতে বের হলো ফাতেমাকে। আশেপাশে সকল জায়গা দেখলেও ফাতেমাকে পাওয়া গেল না। বিকেল হতেই সকলের মাঝে অস্থিরতা দেখা যেতে লাগলো। সকলেই জানে ফাতেমা খুব বোকা ধরনের একটা মেয়ে, সে কোথায় যেতে পারে। সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করলো তাকে। গ্রামবাসীরাও কোথাও তাকে দেখেনি। চারু প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও এখন বেশ চিন্তা হচ্ছে তার। ভাইয়া, দিঘির পাড়গুলো দেখেছো? ও পানিতে ভয় পায়, দিঘিতে যাইবো কেন? আমার মাঝে মাঝে মন খারাপ হলে আমি দিঘির পাড়ে বসে থাকি। হয়তো ভাবেও গেছে, কিন্তু আরে কিসের কিন্তু? দেখে আসতে তো সমস্যা নেই। গ্রামে 3টা দিঘি, একটা পুরুষদের, একটা মহিলাদের আর একটা সোনা দিঘি। ওখানে কেউই যায় না। হামিদ ও চারুও 2টা দিঘি দেখে ফাতেমাকে পেল না। সকলে যখন সোনা দিঘির পাড়ে পৌঁছায় তখন সন্ধ্যা। সূর্য প্রায় পশ্চিমে হেলে পড়েছে। সোনা দিঘি পদ্ম ফুলে পরিপূর্ণ। এরই মাঝে প্রস্ফুটিত আছে এক কালো পদ্ম। সেই নতুন পদ্মকে দেখে হামিদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ কি দেখছে সে? দিঘির জলে কালো পদ্ম? হামিদের একান্ত ব্যক্তিগত কালো পদ্ম?